তবে আমি তো পুরো একসাথে ক্যাশ নিয়ে গেছি। নাসিম শুরুতে বললো যে ইন্ডিভিজুয়াল ক্যাশের ওয়ে হচ্ছে যাবো। অ্যাকচুয়াল আমাদের যেটা, আমি হয়তো বা আমি যদি ভুল না হয়ে থাকে, আমি যাদেরকে ট্রেনিং দিচ্ছি আমি বলছি যে তোমরা অলওয়েজ বলবা যে সে প্রথমে মেশিনে গিয়ে সে যখন অফলোড করবে সে কি করবে, একটা ভি কাউন্টার নিয়ে তারা কি করে সকল ক্যাসেট উপরে নিয়ে যায়, রাইট? ক্যাসেট নিয়ে যাবে, নিয়ে যাক, কোনো সমস্যা নাই। আমি নিজেও দেখছি ক্যাসেট নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করে তারা তাদের টেবিলে রাখতেছে। এখন তোমরা যদি তাদেরকে ব্রিফ দাও যে ভাই এই যে দেখেন ভি কাউন্টার বের হইলো, প্রথমে হচ্ছে ক্যাসেট ওয়ান মানে রিজেক্ট বক্স, ভাই প্রথমে এটা খুলবেন, এটা খুলে দেখেন যে এখানে কত পিস আছে। তারপর ক্যাসেট টু খুলেন, ক্যাসেট টু তে দেখবেন 1958 পিস আছে থাউজেন্ডের নোট, এটাকে আলাদা করে রাখেন। তারপর ক্যাসেট থ্রি খুলবেন, সেখানে থাউজেন্ডের নোট আছে 1945 পিস, সেটা আলাদা করে রাখেন। তারপর টোটাল আপনি দেখবেন থাউজেন্ডের নোট 4218 পিস আছে কিনা। আমি আবারও বলি 4218 পিস আছে কিনা। সে তাহলে আলাদা করলো কোনটা, ক্যাসেট ওয়ান এবি বক্সের যে নোট এটা আলাদা করে রাখলো, ক্যাসেট টু রিসাইক্লিং এর নোট আলাদা করে রাখলো, ক্যাসেট থ্রি সেই নোট আলাদা করে রাখলো। নোট আলাদা করে রেখে সে দেখলো টোটাল আসতে থাকো 4218। এখন সে কাউন্ট করে দেখলো যে এখানে সে পাইলো কত, 4217 পিস। 4217, ধরো বিকনটাম 4217 আছে, কিন্তু সে ফিজিক্যালি পাইলো 4218, মানে এক পিসে এক্সেস পেয়ে গেছে। আচ্ছা এক্সেস পাইলো, প্যানিক হওয়ার কিছু নাই, ওইটা রাখো। অথবা ওইটার সাথে সাথে বলতে পারো যে ভাই তখন আপনি ভয়েড খেয়াল করেন, দেখেন যে ভয়েড কোনটা আছে বা ভয়েড কয়টা আছে, দুই অ্যানিমেশন একসাথে বললে সুবিধা হয়। ধরো সে এক্সেস পাইলো, আচ্ছা ঠিক আছে এক্সেস নোটটা সে আলাদা রাখলো, ওকে। এখন তাহলে 500 এর ফোকাস দাও। তাহলে ক্যাসেট ওয়ান 500 এর কত পিস আছে, 1429 পিস কোথায় আছে, ক্যাসেট ওয়ান। এটা 500 টাকার নোট আলাদা রাখলো। সেম ভাবে ক্যাসেট ফোর এর যে নোট 1986 পিস আলাদা রাখলো। তারপর ফাইভে কত আছে, নোট নাই, তাহলে টোটাল 500 নোট থাকার কথা কত, 3415। এখন সে গুনবে, হাত দিয়ে সে বসে গুনলো, গুনে দেখলো যে 3415 পিস আছে, 500 মিলে গেল। তাহলে এখন গড় মিল আছে কোথায়, থাউজেন্ড। আরে থাউজেন্ড তো আমার শো করতেছে 4217 পিস, কিন্তু আমি তো গুই না পাইলাম কত, 4218 পিস। তখন তারে বলবো যে ভাই আপনি এবার ভয়েডটা দেখেন, ভয়েডে তাহলে সে দেখবে এক পিস শো করতেছে। এটা হইতে পারে ক্যাসেট ওয়ানে, খেয়াল করো যে ক্যাসেট ওয়ানে ভয়েডের যে পেজটা আছে 33, ক্যাসেট ওয়ানের নিচে সিডব্লিউডি ক্যাশ উইথড্র আর যে মানে রিজেক্ট, হয় ক্যাশ উইথড্র রিজেক্টে গিয়ে ওয়ান পিস শো করবে, আইদার আরএসটি মানে রিট্রাক ক্যাশ উইথড্র আরএসটি রিট্রাকে গিয়ে এক পিস শো করবে, আইদার ডিপোজিটের যে রিজেক্ট আছে এখানে শো করবে, আইদার ডিপোজিট রিট্রাকে শো করবে, টোটালও এক পিস শো করবে। তাহলে ওই নোটটাই যখন আমি টোটাল 4217 সাথে মিলাই দিব, তাহলে 4218 হয়ে গেল, মিলে গেল। এই জায়গাটায় কারো কোশ্চেন থাকলে একটু বল। ভাইয়া হুম, এই যে ভয়েটের যে বিষয়টা, যে আমরা হচ্ছে এই থাউজেন্ডের যে 4218 এখানে 17 পেলাম, একটা মিসিং, সেটা ভয়েটে এটা যখন আমরা বোঝাতে যাই, তখন হচ্ছে দেখা যায় কি ওনারা এই যে এখানে কেসেট ওয়ান আমাদের রিজেক্ট বক্স, হ্যাঁ, এখানে দেখা যায় কি রিজেক্ট বক্সে না, সেটা অনেক সময় আরবি কেসেটেও একটা বেশি পাওয়া যায় ফিজিক্যালি। আচ্ছা এটা তোমার পাওয়া যেতে পারে, এগুলো অনেকগুলো লজিক আছে। লজিকটা হচ্ছে কি, ধরো তোমার দুইটা নোট একসাথে ঢুকলো, আঠা লেগে আছে, আঠা লেগে আছে, সেই নোটটা কি হয়, ধরো তুমি উইথড্র কমান্ড দিলা, ক্যাসেট থেকে দুইটা নোট একসাথে বের হইছে, আমার কথা মনোযোগ দিয়ে শুনে রাখি, দুইটা নোট একসাথে বের হইছে, জি ক্যাসেট ভাইয়া, জি মাইনাস ভাইয়া, করবে কয়টা, দুইটা নাকি একটা, একটা মাইনাস করবে। রাইট, রাইট রাজু। তাহলে সে একটা মাইনাস করবে, আরবি থেকে তাহলে মাইনাস হলো কয়টা, একটা। এখন বিল ভ্যালিডেটরে যখন আসলো, আইসা দেখলো নোটের থিকনেস ঠিক নাই, নোটের থিকনেস বেড়ে গেছে, তখন সে এটাকে অ্যাবনর্মাল হিসাবে ধরে ভয়েড করবে, কারণ সে আইডেন্টিফাই করতে পারতেছে না যেটা কি 1000 নোট আর এটা 500 নোট, ওকে। তো সে কি করতেছে, এই নোটটাকে সে রিজেক্ট করে এবিতে পাঠিয়ে দিচ্ছে। এখন দেখো আমরা এরকম কে অহরহ পাই যে এবিতে যাওয়ার সময়, এবিতে ঢোকার আগে দিয়ে দুই নোট আলাদা হয়ে দুইটা গেছে, দুই নোট আলাদা হয়ে আলাদা আলাদা ঢুকে গেছে। তাহলে এবিতে নোট ঢুকলো কয়টা রাজু, দুইটা।
দুইটা, রাইট। আবার অনেক সময় কি হয়, এই ভিতরে জোড়া লাগা নোটিশ ঢুকে গেছে, এই ক্ষেত্রে তোমার মানে এজ এ ভিউ কাউন্টারে তোমার সমস্যা হবে না, কিন্তু ফিজিক্যালি তুমি গিয়ে দেখবা যে আসলে নোট তো তুমি একটা পাচ্ছ। এই টাইপের ইস্যু গুলো যখন হয় তখন একটু অ্যাবনর্মালিটি হয়, তখন ধরো ওই জিনিসটা একটু আমাদের ফাইন্ড আউট করতে হয়। তখন ব্যাংক আমাদেরকে যখন মেল দেয়, তখন এই যে আমাদের যে নোটের ছবিগুলো দেখা যায়, যে ভয়েডের যে ছবিগুলো দেখা যায়, সেখান থেকে আমরা ছবি দিয়ে বলি ডাবল ডিটেক্ট হয়ে গেছে, তখন কি হচ্ছে ওই হিসাবটা কিন্তু আমরা মিলিয়ে দিই, এটাও পাই। হয় না যে তা না, তবে এটা খুব কম হয়, খুব বেশি হয় না। রাজু কি ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার। ওকে। আচ্ছা, মিডল্যান্ডে যেটা ঘটেছে সেম জিনিসটা আমার সাথে ঘটেছে। সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে সাহেবের টোটাল আমার মেশিনে টাকা পাওয়ার কথা হচ্ছে 13,85,000, 13,85,000 পাওয়ার কথা, আমি পাচ্ছি 13,95,000। আচ্ছা, তার কথা আমি শুনলাম, বুঝলাম। 13,85,000 পাওয়ার কথা, সে বলতেছে সে পাইছে 13,95,000, মানে সরি 85,000, আরে কি বলি 86,000, মানে 1,000 টাকা সে হচ্ছে বেশি পাচ্ছে আর কি। আচ্ছা, তখন আমি তার বললাম যে তাহলে আমাকে একটু বিল কন্ট্রাক্ট আপনি বলেন। সে আমাকে বিল কন্ট্রাক্ট বললো, যে বিল কন্ট্রাক্টের হিসাব করে দেখলাম যে 1000 এর নোট আছে হচ্ছে 125 পিস, মানে আমি উদাহরণস্বরূপ বলতে চাই, আমি এক্সাক্ট অ্যামাউন্ট আমার ঠিক মনে নেই। 1000 এর টোটাল শো করতেছে, 1000 এর টোটাল শো করতেছে, আমি কিন্তু পেজ আছি হচ্ছে 2-3, এই পেজটা থেকে কিন্তু তাকে আমি বলতেছি, আমি তাকে বললাম যে 1000 এর আপনি টোটাল ক্যাসেট 1 থেকে শুরু করে নিচে টোটাল এসে দেখেন কত পিস। সে বললো যে সামি ভাই এত পিস, মানে 1000 এর মেবি ছিল 1,90,000 আই থিঙ্ক। ওনারা তো টোটাল অ্যামাউন্টে হিসাব করে, আমরা তো পিসে হিসাব করি আর কি। আচ্ছা, উনি বললে 1,90,000, ওকে। তারপরে 500 আপনি খেয়াল করেন টোটাল কত আছে, কত জানি বললো 2600 কত কি জানেন, 2600 এত কিছু আপনি গুণন দেন, 500 দিয়ে গুণন দেন, কত হয় ভাই, কত, 13,85,000। আচ্ছা, এবার আপনার ফিজিক্যাল নোট পাচ্ছে হচ্ছে তোমার 86,000, ফিজিক্যাল নোট হচ্ছে 86,000। তখন আমি তারে বললাম যে ভাই এবার বয়ার্ডে নোট দেন তো। তো বললো যে ভাই বয়ার্ডে 31 শো করতেছে। আমি কি আপনি এবার বেশি পাইতেছেন কোন ডেনোমিনেশন নোট, 1000 আর 500 বা 1000, আমি কি এবার ওটা নেন দিলাম। আচ্ছা ভাই, আমি তো আপনাকে বাজাইলাম, আপনার ফিজিক্যাল ক্যাশ টু বিল কাউন্টার মিল আছে, মিলে গেছে, তাইলে ভাই এই হিসাবটা আমি ফিরিতে পাইলাম না কেন? তখন তারে বললাম যে এটা মানে এটা আমি আমার কথা তারে বলছি, এটা আমরা যেটা বললাম সেটা বলছি, হ্যাঁ। সে কিন্তু আমাকে বাজাইছে, আমি কিন্তু তাকে মিলে দিচ্ছি, সে কিন্তু কনফিউজ ছিল, সেই জন্য কিন্তু সে আমার দ্বারস্থ হয়েছে। এন্ড ফাইনালি আবার সে বলতেছে যে ভাই আমি তাহলে এই লোড টু আপলোড আপনাকে লকটা দিচ্ছি, আপনি একটু আমাকে মিলাই দেন। আমি ওকে ঠিক আছে, আপনাকে আমি মিলাই দিই। মানে অ্যান্সারটা দেখো আমি তাকে কি দিছি, সে কিন্তু আমাকে অলমোস্ট প্রায় 35 মিনিটের মতো সে আমাকে বলছে, আমি তার কথা শুনছি, আমি কিন্তু লাস্টে তারে বলছি ভাই এবার আমি বলবো আপনি শুনবেন। তার কথাটা আগে আমি শুনছি যে ওইখানে কি হয়েছে। সে বলতেছে যে ভাই আমার পাওয়ার কথা হচ্ছে 13,85,000, আমি 1,000 টাকা মানে পাইতাছি হচ্ছে 86,000, এটা তো তাকে আমার মিলাই দিতে হবে। সেটা মিলানোর জন্য আমাকে ভাই ওই যে প্রথম পেজ তামিদ ভাই যেটা বললো সুইচেন, আমার ওইখানে যাইতে হবে না, বা আরেকজন যেটা বললো সেকেন্ড পেজ রিমেনিং ক্যাসেট, আমার সেইখানে যাইতে হবে, কিচ্ছুতে যাইতে হবে না। আমি 2-3 পেজে যাব, যে আমি ক্যাসেট 1 এর 1000 এর ডিনোমিনেশনটা দেখবো টোটাল কত শো করতেছে, সেটাকে আমি নিজে দরকারে ক্যালকুলেশন করব, যে আমার এত পিস শো করতেছে, ওকে 4218 ইনটু কত, 1000 এত, আচ্ছা ঠিক আছে 10 লাখ টাকা। তখন 500 দেখবো কত, 500 3,415 ইনটু 500 কত, 15 লাখ টাকা, তাহলে টোটাল কত, 25 লাখ টাকা। ভাইয়া এই যে 25 লাখ টাকা আপনার রিমেনিং আপনি পেয়েছেন, এটা আপনি এখন আপনি মিলায় দেন। তখন উনি বলেন না ভাই আমার তো এক পিস বেশি পাওয়ার কথা। তখন আমি বয়ার্ডে ফোকাস দিব, বয়ার্ডের সেই অ্যামাউন্টটা আমি দেখবো যে তাহলে কোনটার সাথে মিলতেছে। এখানে যদি আমার মাল্টি নোট হয়, মাল্টি ভয়েড হয়, 1000 এ যেতে পারে, 500 এ যেতে পারে, প্রথম আমার রিমেনিং যে নোটগুলো আছে সেগুলো যদি আমি মিলিয়ে দিই, মিলিয়ে দেওয়ার পরে আমার যে বয়ার্ডের নোটটা আছে সেটা যখন আমার আলাদা থাকবে, সেই নোটটাকে আমি ওইটার সাথে যোগ দিই, 1000 এর ঘরে যোগ দিব, 500 এর ঘরে যোগ দিব, সেটা অটোমেটিকলি মিলে যাবে। এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম আমরা করি না, হয় আমরা বুঝিনি, আইদার আমরা বুঝাইতে পারিনি। এখন কেউ কারো কোনো কোশ্চেন থাকলে বলো, যদি কেউ কোশ্চেন না করে তাহলে আমরা ধরেই নিব যে আমাদের ভিউ কাউন্টার ইঞ্জিনিয়ারদের কোনো সমস্যা নেই। আমি এটা নিয়ে সেভারাল টাইম আমি বলে আসতেছি, আমি সাইকুল ভাই আসার পর থেকে বলতেছি ভাই আমাদের ইঞ্জিনিয়াররা ভিউ কাউন্টার বুঝে না। ব্যাংক আমাদেরকে খুব বাজেভাবে আমাদের মেল দেয় যে ইঞ্জিনিয়ার ভিউ কাউন্টার বুঝাইতে পারে না। আমিও সবসময় বলে আসছি যে না ইঞ্জিনিয়ার ভিউ কাউন্টার বুঝে না। ইভেন দ্যাট আমি তোমাদেরকে জানুয়ারি ট্রেনিং এও কিন্তু আমি এই ভিউ কাউন্টার গুলোই আমি ট্রেনিং দিয়েছি।
তো ভাই কি আরো কোশ্চেন থাকলে করো, আমরা সময় নিব আজকে, কোনো সমস্যা নেই, দরকারে 1-2 ঘন্টা সময় নিব, কালকে বন্ধ আছে। তো খালি একটু কোশ্চেন কর যে এই জায়গায় এই কোশ্চেন আমার আছে বা ভাইয়া এটা বুঝতেছি, আমি আবার বুঝাবো, আরো পেজগুলো আমরা বাদ বাকি গুলো স্টেপ বাই স্টেপ বলবো। যে কেউ কোশ্চেন করো ভাইয়া, আমি আবার রিপিট করবো, আমি হয়তো একটু ফাস্ট কথা বলি, দরকার আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই, একটু বলো ভাইয়ারা। ওইখানে যে ৮৬,০০০ টাকা ছিল, তখন যদি এক পিস শর্ট থাকে, এই ৮৫,০০০ টাকার জায়গায় ৮৪,০০০ টাকা পাইছে, মানে এক পিস শর্ট আছে টাকা, এক পিস বেশি নাই, এক্ষেত্রে কিভাবে বুঝাবো আমরা ব্যাংকে? বুঝে গেলে কোশ্চেনটা আরেকবার করো। মানে আপনি বললেন না ওইখানে আমাদের ওই যে ব্যাংকে, মিডল্যান্ড ব্যাংকে এক পিস বেশি পাইছে টাকা, আর আমি কখনো যদি এক পিস কম পাই, তখন বিষয়টা কেমন হবে? আচ্ছা, কমটা কোথায় পাইছো? ফিজিক্যালি কম পাচ্ছ? এটা ব্যাংকে, ফিজিক্যাল নোট মানে কম পাচ্ছ? ব্যাংকের একটা ইয়ে, হ্যাঁ ফিজিক্যালি হ্যাঁ, এক বুঝতে পিস পারছি। কম পাচ্ছে, তার একটা ইয়ে কম পাচ্ছ। আচ্ছা, ওকে, ঠিক আছে। শোনো, মেশিনে তুমি আমরা যেটা পেয়েছি, হ্যাঁ, আমি একটু রিয়েল সিন তোমাদের সাথে শেয়ার করি আর কি। সিটি ব্যাংকে, ব্যাংকে কি হয়েছে, তারা আমাদের ভিউ কাউন্টারে, এটা তোমরা অহরহই পাচ্ছ, হ্যাঁ, ভিউ কাউন্টারে RB2 তে, মানে ক্যাসেট 2 তে লজিক্যাল শো করতেছে 2 পিস। আমার কথা খেয়াল করো, ক্যাসেট 2 তে ভিউ কাউন্টারে লজিক্যাল শো করতেছে 2 পিস, আবার ক্যাসেট 2 নিচেই এমটি ধরতেছে। এই জিনিসটা কি খেয়াল করছো কখনো আসাদ? পাইছো কি এরকম কোনো কিছু ঘটছে তোমার সাথে? আরেকবার যদি বলতেন, আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো। ধরো তুমি, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি কলে গেছো, হ্যাঁ, কলে গিয়ে তুমি প্রথমে কি করলা, ভিউ কন্ট্যাক্ট ওপেন করলা, হ্যাঁ, ওপেন করে তুমি খেয়াল করলা যে ক্যাসেট টুর ডান পাশে যেখানে নোটের সংখ্যা থাকে সেখানে লজিক্যাল দেখাচ্ছে 2 পিস, লজিক্যাল 2 পিস দেখাচ্ছে, বাট ফিজিক্যালি তোমার, সরি ফিজিক্যাল পরে আসি, লজিক্যাল দেখাচ্ছে 2 পিস আর ক্যাসেট টুর নিচে এমটি শো করতেছে। এরকম কি পেয়েছো? ক্যাসেট টুর সংখ্যার ঘরে লজিক্যাল দেখাচ্ছে 2 পিস, ক্যাসেট টুর নিচে আমরা যখন লো হাই খালি থাকলে এমপি ধরে সেখানে আবার লেখা আছে হচ্ছে এমপি। এরকম কি পেয়েছো? জি ভাই, আমি পেয়েছিলাম। এখন ডিসপ্লে, হ্যাঁ পেয়েছি, ডিসপ্লে অনেকই দেখা যায়, অনেক মেশিন এরকম আছে। আচ্ছা, ঠিক আছে। তো কখনো তোমাদের কাছে এটা কোশ্চেন হইলো না, কোশ্চেন আসলো না যে ক্যাসেটে লজিক্যাল 2 পিস দেখাচ্ছে, তাইলে আবার ক্যাসেটের স্টার্ট আছে গিয়া কেন এমপি দেখাচ্ছে? তার মানে তখন যদি তুমি ফিজিক্যালি ওই ক্যাসেটটা, 2 নাম্বার ক্যাসেটটা যদি তুমি খুলো, গিয়ে দেখো এখানে কোনো নোট নাই, ওইখানে কোনো নোট নাই। সিকোয়েন্সটা দেখো, তুমি গেলা, তুমি দেখলা ভিউ কাউন্টারে ক্যাসেট 2 তে, এই যে ইমরান যে পেজটা ওপেন করে রাখছে, ক্যাসেট 2 তে 2 পিস শো করতেছে। আমাদের মেশিনে যে ওই পেজটা, ওই পেজ থেকে আনা সম্ভব ইমরান? এখানে কোন একটা ইজে থেকে কি আনা সম্ভব? একদম ক্লিয়ার হয়ে যেত সবাই। দেখতেছি নিজেতে পাই নাকি আমি। আচ্ছা, সমস্যা না, আমি বলতেছি, তুমি একটু দেখো। আচ্ছা, ইমরান দিলে ওটা সবার জন্য একটু বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, এটা চেষ্টা করতেছে। আসলে বুঝিনি যে এটাও আসবে, আমরাও একটু এক্সপিরিয়েন্সের অভাব, বুঝছো, এই আস্তে আস্তে এগুলো আসবো, এই ট্রেনিং টুটিং দিলে আমরাও বুঝতে পারবো। আচ্ছা, তখন কি হচ্ছে, তোমার ক্যাসেটের ওখানে এমপি শো করতেছে, লজিক্যাল 2 পিস শো করতেছে, তুমি যখন ফিজিক্যালি ক্যাসেটটা খুলবা গিয়ে দেখবা কোনো নোট নাই। তো আমাদের একটা এরকম ঘটনা ঘটেছে যে ওই ব্যাংক আমাদেরকে বলেছে, এটা আমরা আসলে ডিরেক্টলি বলতে পারবো না, যে যে কাস্টোডিয়ান ইনপুট দিয়েছে সে ভুল করেছে, আইদার সে ইনপুট বেশি দিয়েছে, আইদার সে ফিজিক্যালি নোট কম দিয়েছে, এই কথা আমরা কখনো বলতে পারবো না, বাট আমাদের মনে থাকবে এটা। আমি আবারও রিপিট করি, এই জিনিসটা কেন হয়, ভিউ কাউন্টার বসাচ্ছে কে? মানুষ বসাচ্ছে, কাস্টোডিয়ান বসাচ্ছে, তার ধারা ভুল হইতেই পারে, তোমরা আমরা যেমন ভুল করি তার দ্বারাও ভুল হইতে পারে। টাকাটা দিচ্ছে কে? ব্যাংক কাস্টোডিয়ান দিচ্ছে, সে কাউন্ট করে আনতেছে, কেউ কেউ হাতে কাউন্ট করে, কেউ কেউ শর্টিং মেশিনে কাউন্ট করে, সেখানেও ভুল হইতে পারে, আমাদের একটা মেশিন আছে ওইটা ভুল করতে আর কি, তো সেখানেও ভুল করতে পারে।
সে বেচারা কি করলো, সে ইনপুট দিল 2 নাম্বার ক্যাসেটে 2000 পিস, বাট আনফরচুনেট সে যে শর্টিং মেশিনটা শর্ট করছে সেইখানে নোট ছিল 1999 পিস, বাট স্ক্রিনে শো করছে 2000 পিস। ওই বেচারা কি করছে, আয়না 2000 পিস ইনপুট দিয়ে দিছে, তো সে তো জানে যে সে ফিজিক্যালি নোট হচ্ছে 2000 পিসই দিছে। আচ্ছা তুমি কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাইয়া। ওকে, এখন সে যখন ধরো আর বাকিগুলো ঠিক আছে, এখন সে 1 সপ্তাহ পরে অপলোড করতে গেল, অপলোড করতে গিয়ে এই যে আমি যে পেজটা তোমাদেরকে বুঝাইলাম 2-3 পেজ, এই অনুযায়ী সে কি করলো, ক্যাসেট ওয়ানের নোট দেখলো যে কত পিস শো করতেছে, ক্যাসেট ওয়ানে 315 পিস, আচ্ছা 315 পিস আলাদা করলো, ক্যাসেট থ্রিতে 1958 পিস আলাদা করলো, ক্যাসেট থ্রিতে 1945 পিস, হ্যাঁ তো গিয়া তোমার গুন্না পাইতেছে যে 1944 পিস। একটা নোট পেয়ে গেল, লজিক্যাল কিন্তু শো করতেছে 1945 পিস, ফিজিক্যালি সে পাইতেছে 1944 পিস। এক পিস সে পায় নাই, এক পিস সে পায় নাই। তখন তুমি কি করবা, তুমি কি ক্যানালাইজ হয়ে যাবা? তুমি তো মনে করে এদিক দিয়ে আমরাও হয়ে যাব, তুমি যাবা ভাইয়া এটা তো কোনোভাবে তুমি পাইতেছি না। আচ্ছা তখন আমরা তোমাকে কি বলবো যে ঠিক আছে ভাইয়া আমরা এর সাথে কথা বলে আমরা ডেটা নিচ্ছি। তো আমরা যখন এই ডেটাটা নিতে যাচ্ছি, এই যে উনি যে ইনপুট দিয়েছে, খেয়াল করে কথা, উনি যে ইনপুট দিয়েছে, ধরো এই স্টেটে উনি ইনপুট দিছে যে 2000 পিস করে সে ইনপুট দিছে, যখন ইনপুট দিয়ে মেশিনটা লাইভে দিয়েছে তখন কি হয়েছে, একটা উইথড্র ট্রানজাকশন হইল, উইথড্র ট্রানজাকশন হয়ে প্রথম ক্যাসেট থেকে নোটটা মাইনাস হইল, হওয়ার পরে আমাদের একটা ভিউ কাউন্টার দেয়, হ্যাঁ, তো ওইখানে নোটের সংখ্যা শো করে, শো করতে করতে এরকম ট্রানজাকশন হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে কি হবে, ফিজিক্যাল নোট এক পিস দেখাবে আর হচ্ছে তোমার ক্যাসেটের স্ট্যাটাসে দেখাবে এমপি, এই তখন আমরা স্টপ হয়ে যাবে, আমরা কিন্তু এটা ডেটা খুঁজতেছি, আমরা কিন্তু এটা ইজি দেখতেছি। তখন কি হলাম, রিস্টপ হয়ে গেলাম। স্টপ যখন হইলাম তখন এই যে তোমার আমরা আমাদের মতো করে, আমি এটা ব্যাখ্যাটা না দিই, ওইটা আমরা তখন আমাদের মতো বের করে আমরা তখন এডিসি থেকে ভার্বালি আমরা জানাচ্ছি, তারপর আমরা মেইলও তাদেরকে জানাচ্ছি। তো এই হিসাবটা তখন কি করে, এডিসি থেকে তাদের ব্যাংকের সাথে বা ব্রাঞ্চের সাথে কথা বলে তারা ওইটাকে তারা তাদের মতো করে অ্যাডজাস্ট করে, কিভাবে করে সেটা আমরা জানি, সেটা আমাদের জানার কথাও না। সেম জিনিস আমাদের সিটি ব্যাংকে এরকম ঘটেছিল যে আমরা 12 পেজ, আমাদের একটা মিস্টেক ছিল যে আমরা একটা ওয়ার্ড উচ্চারণ করেছিলাম, এটা ওনারা সিরিয়াসলি নিয়েছিল। তা আমাদের সিঙ্গেল ট্রানজাকশন বলে এটাকে, প্রত্যেকটা ট্রানজাকশন, এই যে আমি যে বললাম তুমি এই ডেটে যে লোড দিয়েছো তারপর ওয়াইড এটা অফলোড করেছো, এই লোড টু অফলোডে প্রায় 2200 ট্রানজাকশন হয়েছে, সেই 2200 ট্রানজাকশন সিঙ্গেল ট্রানজাকশন আমরা যোগ দিয়ে করেছি। আমাদের একটা এক্সেল ফাইল আছে, ফরম্যাট আছে, যেটা হচ্ছে সাকিল ভাই আউবে বানিয়ে দিয়েছিল। তো ওই ফাইল অনুযায়ী আমরা ফেলে কমপ্লিটলি আমরা হিসাবটা টানি, কোন ডেটে গিয়ে এই প্রবলেমটা হয়েছে সেটা আমরা মার্কিং করে রাখি। তারপর কি হচ্ছে সেই অনুযায়ী আমরা ব্যাংকে ব্রিফ করছিলাম, ব্রিফ করার পরে পরে তারা হ্যাঁ দেখছে যে আশ্বস্ত হয়েছে যে এটা আসলে ভুলটা করেছে ব্যাংকের তরফ থেকে, আর ব্যাংকের তরফ থেকে বলা হয়েছিল যে না আমি চ্যালেঞ্জ করতেছি, আমি আসলে এটা করিনি। তো এইভাবে গিয়ে ফিজিক্যাল ওইখানে হচ্ছে 14 পিস মানে কমই দেওয়া হয়েছিল, ওকে, ফিজিক্যালি কম দেওয়া হয়েছিল 14 পিস। এই টাইপের ইস্যুটা হয়, এটা রেয়ার কেস, এটা আসলে খুব রেগুলার কেস না। এই টাইপের কেস যখন হবে সাথে সাথে আমাদেরকে এটা তোমরা আগে ইনফর্ম। কমের ব্যাখ্যাটা কি আমি দিতে পারছি? আমি জানি না যে আমি কতটুকু দিতে পারছি, আমি অত ভালো ব্যাখ্যা দিতে পারি, মানে এটা কি মোটামুটি একটু ক্লিয়ার সবাই? জি ভাইয়া, এটা আমাদের জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া বলো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার একটা কোশ্চেন ছিল যেটা আমি নিজে আর কি দেখছি, এটা হচ্ছে ডিবিবিএল এর ব্রাঞ্চে, আমার নওগাঁ ব্রাঞ্চে আমাকে একটা মানে এডি অ্যাপ থেকে ব্রাঞ্চ থেকে ফোন দেওয়া হয় যে এখানে আমরা অনেক সময় উনারা আমাদের মানে ফিজিক্যালি পাচ্ছে অনেক, মানে দেখা যাচ্ছে ভিউ কাউন্টার থেকে যে নোটটা পাচ্ছে দেখাচ্ছে ওটা ওনারা ফিজিক্যালে 100 পিস 15 পিস বা 20 পিস এরকম করে কম পাচ্ছে, কিন্তু উনারা তো ভাইয়া লোড দেয় না, ব্রাঞ্চে উনারা লোড দেয় না, জাস্ট অফলোড করে রেখে দেয়, তারপর সকাল থেকে আবার ট্রানজেকশন শুরু, ডিপোজিট হয়ে থাকে, উইথড্র হয়ে থাকে। ডিপোজিট হইতে থাকে। জি ভাইয়া, তো এই সময় এরকম কিন্তু আমাকে একটা কল দেওয়া হয়েছিল। তো যাক আমি ওইখানে যা গেছিলাম, যাওয়ার পরে আমি মারুফ ভাইকে ফোন দিলাম, ফোন দিয়ে বললো যে তুই ওনাকে বল যে এডিসি তে কথা বলতে।
তারপর ওনারা এডিসি তে কথা বলে কি করছে না করছে আমার আর ফোন দেয় নাই। কিন্তু এরকম প্রবলেমটা হয় কি জন্য ভাইয়া? আচ্ছা, মানে আমি কোশ্চেনটা আসলে একটু আলাদা ফেলছি। মানে হচ্ছে তারা প্রতিবারই গিয়ে হচ্ছে অফরোডে গিয়ে তারা নোট কম পাচ্ছে, বিষয়টা কি এরকম? জি না ভাইয়া, এটা হচ্ছে একদিনই ফার্স্ট স্টেপে একবার আমার কাছে এরকমটা হয়েছিল যে ওনারা মানে এক আপলোড করে আমাদের ভিউ কাউন্টারে দেখা যাচ্ছে সাপোজ দেখা যাচ্ছে আপনার 200 পিস নোট আছে, কিন্তু ওনারা পাচ্ছে 100 পিস নোট। ওনারা ফিজিক্যালি পাচ্ছে 100 পিস, কিন্তু আমাদের ভিউ কাউন্টারে দেখা যাচ্ছে 200। লজিক্যাল 200 পাচ্ছে। আচ্ছা, এটা আসলে তোমার ডেটা না দেখে আমি তুই যে এক্সপেরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করলাম, যে আসলে আমরা কি পেয়েছিলাম, যে আমরা পেয়েছিলাম যে ধরো 12 পিসে লজিক্যালি ইনপুট দিয়ে দেখা যাচ্ছে 12 পিস, বাট ফিজিক্যালি কোনো নোট নেই। আনফরচুনেটলি এখানে আসলে নোট কম দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর তোমার এখানে যে কেসটা ঘটেছিল এটা ডেটাটা দেখে আমরা ক্লিয়ার বলতে পারতাম, বাট সিমিলার, মানে অনেকটাই সিমিলার। যদি তুমি একমাত্র ফিজিক্যালি ক্যাশ তখনই কম হবে যখন তুমি ফিজিক্যালি ক্যাশ কম দিবা, অথবা তুমি ফিজিক্যাল ক্যাশ তুমি 2000 দিচ্ছ কিন্তু মনের বলে তুমি 2200 পিস দিয়ে ফেলছো, লজিক্যালি ইনপুট 2200 পিস দিয়ে দিচ্ছে, তাহলে অলরেডি 200 পিস গ্যাপ না, অলরেডি 200 পিস গ্যাপ হয়ে গেছে। তো এই ইস্যুটা হয়, যেমন কিছুদিন আগে কোন ইঞ্জিনিয়ার আমাকে ফোন দিয়েছে, আমার খেয়াল নেই। তো সে কি করেছে, 2 নাম্বারে ধরো সে 2 নাম্বার ক্যাসেটে তার 2000 পিস নোট লোড দেওয়ার কথা ফিজিক্যালি, আর 1 নাম্বারে দেওয়ার কথা 1000। তো বেচারা কি করছে, ফিজিক্যালি 1 নাম্বারে দিছে 2000, লজিক্যাল দিছে 1000। ফিজিক্যালি 2 নাম্বারে দিছে 1000, লজিক্যাল দিছে 2000। বুঝতে পারছো ঘটনাটা? জি ভাই, কিন্তু ওনারা তো ভাইয়া ওই লোড দেয় না, ওনারা শুধু আপলোড করে রেখে দেয়। ডিপোজিট হয়, সেটাই আমি বললাম যে ওটা আসলে ডেটা দেখলে ওইটা একটু কমপ্লিটলি বলা যেত ভাই, কারণ ডেটা না না দেখে আসলে আমি আপনার যে কি বলবো। ইমরান, এটা একটু নোটেড রাখো যে এরকম আসলে কি এটা হয়েছে কিনা, এটা ডেটা দেখে বলতে হবে। যে তুমি বললে যে তারা ফিজিক্যালি তাদের কোনো ইনভলভমেন্ট নাই, তারা মেশিনটা টোটালি জিরো করে ফেলে, ফেলার পর হচ্ছে এখন দেখতে হবে যে তারা 2 ঘন্টার কি প্রত্যেকদিন ক্লিয়ার করে কিনা আর কি। এখন তুমি মানে এখন অনেকগুলো ইস্যু আছে, এটা দেখি আমরা যদি এরকম কেস ইনশাল্লাহ পাই, আর তুমি এরকম পাইলে একটু ইমরানদেরকে জানাই আর কি। জাহিদকে জানাও, জাহিদের ইনশাল্লাহ ইমরানকে জানাই, এটা ডেটা দেখতে বলতে হবে। বলেছিল যে তুই চলে যা, ওটা ওনারা এডিসির সাথে কথা বলে বুঝে নেবে। কিন্তু পরে ওনাদেরকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই ক্যাশটা মিলেছে, বলছে হ্যাঁ আমরা যেটা মানে টোটাল আপলোড করে যে ক্যাশটা আর কি ওনারা ইনপুট করে ওটাতে যে সবগুলো জিরো জিরো দেখাচ্ছে। তো বলতেছে হ্যাঁ ওখানে তো জিরো জিরো দেখাচ্ছে, যার কারণে এডিসি থেকে আর কোনো বলে নাই। শেষমেশ আমাকে এই কথা বলা হয়েছে। আচ্ছা, এই টাইপের ডাটা দেখলে ইনশাল্লাহ আমরা স্টাডি করবো আর কি। স্টাডি করে এটা আমার মাথায় রাখলাম। হচ্ছে ওই যে আপনি ক্লিয়ার করে কিনা ক্যাশ একটু ওনারা কি ক্যাশ ইনপুট না দিয়ে হচ্ছে ওনারা ট্রানজাকশন করে? জি ভাইয়া, ওনারা ক্যাশ ইনপুট দেয় না, ওনারা ডাইরেক্ট ট্রানজাকশন করে দেয়, আপলোড করার পরে ট্রানজাকশন শুরু করে দেয়। আমার যদি ক্যাশ ইনপুট না করে আমার সুইচের সাথে এটা অ্যাডজাস্ট হবে না, মিসম্যাচটা এখানে এমনিই হবে। ইমরান ভাই, ওই যে ডাচ বাংলার ব্রাঞ্চে এরা কখনোই লোড দেয় না, এরা প্রথম থেকে আপনার ট্রানজাকশন চলে আবার আপলোড করে, আবার ট্রানজাকশন চলে আবার আপলোড করে, কোনো লোড হয় না। মানে ওই যে ওরা দেখে বেশিরভাগ ভাই আমাদের এদিকে একটু যদি আপনি ক্লিয়ার করতেন, এটা কি বিষয়টা কি এরকম যে জিরো করে দিলে সেটা সুইচে যখন জিরো করে নিচ্ছে, তারপর গিয়ে আবার যখন ইন করতেছে তখন কি ওটা শো করতেছে, মানে কনসেপ্টটা ক্লিয়ার নেই। কাজবালা করে কি ওরা কি মানে ইনপুট দেয় না? জি না, ডাচ বাংলা ওরা তো ব্রাঞ্চ কখনো ইনপুট দেয় না, ওনারা দিন শেষে আপলোড করে আবার সকাল হলে আবার ওটা ট্রানজিশন শুরু হয়ে যায়। মানে হচ্ছে ওনারা ওই মানে ওনাদের মেশিনে আর কি জাস্ট ক্লিয়ার কাউন্টার করে দিয়ে ওনারা হচ্ছে ওটাতে আর কোনো টাকা লোড দেয় না, আবার হচ্ছে সকাল থেকে ওটাতে জাস্ট ডিপোজিট হতে থাকে, আবার পরের দিনে হচ্ছে আপলোড করে ক্লিয়ার কাউন্টার করে। এখানে কয়েকটা মিশন হইতে পারে, অ্যাকচুয়ালি ওরা কোনো কারণে আগে কাউন্টার ক্লিয়ার করেনি, একটা ইস্যু হইতে পারে যে আমার এটা সম্ভব না, আমার জায়গা কি হয়েছে এখানে আগে কাউন্টার ক্লিয়ার না করলে পরে কাউন্টার কেসে পিছিয়ে হবে এক। সেকেন্ডলি যদি কোনো অ্যাবনর্মাল কেস ঘটে, মানে যারা পাওয়ার ডাউনে বা এদিকের কোনো অ্যাবনর্মাল কেসের কারণে কিন্তু কাউন্টার মিসেস হয়। আর স্পেসিফিক আমরা যদি ওই কেস ধরে ইনভেস্ট না করলে আপনি বলতে পারা সম্ভব না, অনেক রিজন থাকে আর কি। যেমন সেই কাউন্টার ক্লিয়ার না করলে হতে পারে আপনি অ্যাবনর্মাল কোনো কেস থাকতে পারে, পাওয়ার ডাউন বা অ্যাবনর্মাল কোনো ক্যাশ জমা হয়ে যাওয়ার কাউন্টার গুলো ভেঙে যায়, রেয়ার কেস।
ওনাদের ক্যাশ ইনচার্জ উনি, আমি এর আগে ওইখানে তার আগের দিন মেবি আমি ওখানে কল করে আসছিলাম ওই মেশিনে, দেন ওই মেশিনটাতে প্রবলেম হয়েছিল। আমরা উনি এটা আমরা আমরা পরে নাদিম, আমরা এটা ইনশাল্লাহ কালকে শনিবারে ইনশাল্লাহ আমরা একটু বিকাশের সাথে একটু কথা বলে যে কিভাবে করে আমরা নিজের একটু বুঝে এটা আমি তোমাকে ক্লিয়ার করবো। একটু নিজের আগে শুনি, ভাই আমি বুঝছি, তারপর ক্লিয়ার ভাই আমি বলি জিনিসটা হয় কি, ওই ডাচেরটা দুইটা সিস্টেম, ওরা ইয়া করে ওই মেশিনে ক্লিয়ার কাউন্টার করার পরে গিয়ে সুইচে ক্লিয়ার কাউন্টার করে। যখন ওদের ওখানে ওদের একটা আলাদা জিএল আছে, ওদের প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা মেশিন আইডি তে একটা পাসওয়ার্ড দিয়ে ইয়া থাকে। তখন যারা মেশিন দেওয়ার ক্লিয়ার কাউন্টার করে টাকা নিয়ে যায়, সুইচের সাথে মিলায়, ওইখানে ক্লিয়ার কাউন্টারটা না করলে তখন এইখানে অ্যামাউন্টের মিসম্যাচ হয়। সুইচের অ্যামাউন্টের সংখ্যা বেশি দেখায়, মেশিনের ক্লিয়ার কাউন্টার আর মেশিনের টাকা আর যে বিল কাউন্টার থেকে যে পেপার নেই ওইটা ঠিকই মিলে, কিন্তু সুইচের অ্যামাউন্টটা বেশি দেখায়। যখন ওই সুইচ ক্লিয়ারটা না করে তখন এই প্রবলেমটা হয়। সেটা বললাম মানে সুপার ক্যাশ ক্লিয়ার না আমরা আসলে ডাচের মিসম্যাচ ওরকম আমরা পাই না। ওইটাই, এই কারণেই ভাই আমরা হচ্ছে ডাচের ইয়া পাই না, কারণ এখন তো হচ্ছে ওরা নিজেরাই মিলায় না, তো মিলায় দেখে আমরা ওদের কোনো রিটার্ন সলিউশন এখন আর কি পাই না, যেটা শুরুর দিকে আমরা পাইতাম। শুরুর দিকে তো খুব ব্যাডলি পাইতাম, সত্যি পাইতে এগুলো নিয়ে খুব তখন খুব কোশ্চেন করতে পারি। আচ্ছা, তারপর এটা আমরা একটু শিওর হয়ে আমরা জানাবো, নাদিম তোমাকে আমরা জানাবো ইনশাল্লাহ। জিয়া যে ব্যাখ্যাটা দিল এটাও একটা ব্যাখ্যা হইতে পারে, তাও একটু শিওর হয়ে নিব, শিওর না হলে আসলে আপনাকে বলাটা ঠিক না, এটা আমরা ব্যাখ্যা দিব। 2-3 পেজ সবার কি ক্লিয়ার? 2-3 পেজ আর ভয়েড কি ক্লিয়ার? মানে আমি শর্ট করবো, এরপর হচ্ছে ইমরান বলবো আর কি প্রথম দুটা পেজ। এটা ভাই একটু বলো, সবাই না বললে আমি কিন্তু ধরেই নিব। আমি কিন্তু নোট ডাউন করছি যে আজকে কারা কারা আমরা মিটিং অ্যাটেন্ড করছেন, কারা কারা আমরা মিটিং অ্যাটেন্ড করিনি, এটা আমরা নোট ডাউন করছি। আমি বলছি যে এটা অফিশিয়াল ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে ভাইয়া, তো এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে ক্লিয়ার। ওকে, তাইলে আমরা এখন থেকে মূল ফোকাসটা দিব হচ্ছে এই দুইটা পেজে। তোমরা এই দুইটা পেজে যদি ফোকাস দাও ভাই কোনো সমস্যা থাকবে না, কোনোই সমস্যা থাকবে না। আমি সবসময় বলেছি যে রিমেইনিং পেজটাকে তোমরা ফোকাস করতে যেও না। রিমেইনিং পেজটাতে যখন ফোকাস করতে যাবা, ধরো সিটি ব্যাংক অ্যাড ক্যাশ করে, তোমরা জানো যে সিটি ব্যাংকের অ্যাড ক্যাশের কিছু প্রসেস ওরা করে, তখন দেখবা তুমি এখানে কি বলে প্রায় 10,000 22,000 পর্যন্ত পিস হয়ে যাচ্ছে। তোমার ক্যাশের তো 22,000 পিসের ধারণ ক্ষমতা নেই, আছে নাই, কিন্তু তখন তুমি কিভাবে তাদেরকে মিলাইতে বলবে, তখন কিভাবে জিনিসটা মিলবে? তো কমপ্লিটলি একটা কনফ্লিক্ট লেগে যায়। ওই পেজটাকে চেষ্টা করো কেউ মানে ফোকাস না দেওয়ার। ওই পেজটা ছাড়া আমরা সহজ কিভাবে চলতে পারি, আমরা ব্রাঞ্চকে যতটা সহজভাবে বুঝাবো, ব্রাঞ্চ ততটা সহজভাবে বুঝবে, ততটা তোমাদের লাইফ ইজিয়ার হবে, ততটা আমাদের লাইফ ইজিয়ার হবে, যদি এটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে থাকে। এটা কি আর বলা দরকার আছে? এটা কি বলবো আমি আর, নাকি এটা মোটামুটি সবাই ক্লিয়ার? অন্তত এক টোনে সবাই বলো যে না তোমরা সবাই ক্লিয়ার, কোনো সমস্যা নেই, আমরা নেক্সট স্টেপে পা রাখবো। ভাইয়া যদি আরেকবার রিপিট করতে পারেন, আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। ওকে রনি, ঠিক আছে। তুমি ধরো তোমাকে বললো যে আমরা তোমাকে অফিস থেকে আমরা কল দিলাম, কল দিয়ে বললাম যে ব্রাঞ্চ বলতেছে তারা এখানে টাকার মিসম্যাচ পাচ্ছে, সেটা কমও হইতে পারে, সেটা বেশিও হইতে পারে। এখন তোমার এখানে একটু করণীয়টা কি, তুমি গিয়ে প্রথমে ভিউ কন্ট্যাক্ট নিবা, এই ভিউ কন্ট্যাক্ট বলতে প্রতি যে পেজটা আছে এই পেজটা নিবা। এই পেজটা অনুযায়ী ক্যাসেট ওয়ানে 315 পিস পাওয়ার, 1000 এর নোট, ক্যাসেট ওয়ানে 315 পিস 1000 এর পাওয়ার, এই 315 পিস নোট সে আলাদা রাখবে। তারপর ক্যাসেট টুতে 1000 এর নোট পাওয়ার কথা 1958 পিস, এটাকে সে আলাদা রাখবে। ক্যাসেট থ্রিতে পাওয়ার কথা 1945 পিস, এটাকে সে আলাদা রাখবে। টোটাল তার নোট পাওয়ার কথা 4218 পিস, টোটাল তার নোট পাওয়ার কথা 4218 পিস, বাট সে ফিজিক্যালি নোট পাচ্ছে 4219 পিস। আমার অ্যাজ পার ভিউ কন্ট্যাক্ট ক্যাসেট 1 এ 315 পিস, ক্যাসেট 2 তে 1958 পিস, ক্যাসেট 3 তে 19
কিন্তু নোট পাইছে, কোথায় পাইছে? নোটটা পাইছে গিয়ে এদিকে গেছে, জি কিন্তু থাকার কথা নোটটা ক্যাসেটে। থাউজেন্ডের এক নম্বর ক্যাসেটে থাকার কথা। এদিকে কেমনে কি হয়ে গেল এটা কি বলতে পারবেন? আরবি টাকা এদিকে কি হয়ে গেল? ভাই এটা আর কোনো একসাথে আইডিয়া আছে? ডাবল নোট যাইতে পারে হ্যাঁ, একসাথে। একটা হ্যাঁ। মাইনাস হয়েছে আর আরবি থেকে, আর একটা তো মাইনাস করে, কিন্তু নোট তো চলে গেছে দুইটা। বুঝতে গেল জিনিসটা। সাপোজ একটা নোট টান দিয়ে উঠা ফেলছে ড্রয়িং, কিন্তু সে ক্যাসেট থেকে মাইনাস করছে একটা, আরবিতে গিয়ে ঠিক হয়ে কিন্তু সে ডাবল হয়ে গেছে। যেহেতু আমার ক্যাসেট কাউন্টার থেকে দুইটা ধর একটা মাইনাস হয়ে গেলে ক্যাসেট কাউন্টার একটা ইভেন্টটা ছাড়িয়ে দেবে বুঝে কিনা? যেহেতু দুইটা জায়গার ক্যাসেট কাউন্টার থেকে একটা মাইনাস দিচ্ছে, একটা ইভেন্ট ক্যাসেট থাকবেই, যে আরবিতে গিয়ে ক্যাসেট বেড়ে গেছে। ডাবল ডিগ্রির ক্ষেত্রে এই মিসম্যাচটা হবে, যার কারণে আপনার টোটাল ফিজিক্সটা মিললে হবে, টাকাটা যেখানে পাক টোটাল ফিজিক্সটা মিললে হবে। ক্লিয়ার কিনা কথাটা? এখন ভাইয়া ওইটা তো ঠিক আছে ভাই, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই একটা নোট রিমেইনিং দেখার কারণে প্রাইম ব্যাংকের ছিল বিষয়টা, ওইখানে ওর পরে আর কোনো ট্রানজাকশন হচ্ছিল না, যেই ট্রানজাকশন করতে আসতেছিল তখনই ট্রানজাকশন ফেল দেখাচ্ছে। একটা তো আসলে হবে না, স্বাভাবিক আসা হবে। ওটা আমরা জি ভাই, হওয়ার তো কথা। এসএলপিতে কথা নাই এখানে। ভাই এখানে সেশন দেওয়া নাই, এতে পাইনি। ভাই ওইটা প্রাইমে তখন থ্রেশহোল্ড ভ্যালু 1 ছিল। তখন এক ছিল ওই এক জি। কথা। আচ্ছা বাড়াই তো তখন থ্রেশহোল্ডের প্রবলেম ছিল, এটা পরে 19 করা হয়েছে, আর থ্রেশহোল্ডে কাজ করা হয়েছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন প্রবলেম নেই। এখন ভাই আমার কোশ্চেনটা ছিল যে এই ক্ষেত্রে আমাদের কাস্টমারের সাথে করণীয় কি থাকে? করণীয় আপনি কনসার্ন হবে, আপনি মানে ক্লিয়ারটা বুঝতে কিনা যে যদি ডাবল ইডেন্ট হয় ওটা এক্ষেত্রে টাকা দেখা যাবে। আপনার করণীয় হলো আপনার তাই মিলিয়ন টোটাল মিশে কিনা ওটা নিয়ে দিবেন, যেখানে নোটটা যেখানে পাক তারপর দিবেন মিললে হবে। ভাই আমার এরকম মিলতেছে কিন্তু ট্রানজাকশন হচ্ছিল না, এটা ছিল সমস্যা ভাই। ওটা ছিল দেওয়া হয়েছে। আচ্ছা ওইটার একটা লজিক মানে কি বলে, হ্যাঁ ওইটার একটা বাগ ছিল, সেটা পরবর্তীতে ফিক্স করা হয়েছে। হ্যাঁ আমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড সাইট থেকে এটা পরবর্তীতে ফিক্স করা হয়েছে। তোমার যে কোশ্চেনটা ছিল এখানে পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করছি। এটা অনেক আগের ইস্যু ছিল, খুব রিসেন্টলি কিন্তু এটা আর হচ্ছে না, রাইট? সলভ হয়ে গেছে না ভাই, এখন আর এই ধরনের কোনো ইস্যু পাই। রাইট রাইট ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ইমরান ব্যাখ্যা করো। ইমরান এটা একটু ক্লিয়ার ব্যাখ্যা করে দাও। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া ব্যাংক থেকে যদি আমাকে কল করে যে ক্যাশ মিসম্যাচ যে অফলোড করার সময় তাদের ক্যাশ মিসম্যাচ হয়েছে, বেশি হয়েছে কিছু নোট, এখন আমি সেখানে যাই যদি দেখি যে তারা 5টা ক্যাসেটের টাকা এক জায়গায় করে ফেলছে, মানে আলাদা ক্যাসেট, মানে অফলোড করার পরে ক্যাসেট ওয়াইজ আলাদা করে রাখিনি, 5 ক্যাসেটের টাকা এক জায়গায় করছে, করার পরে বলতেছে যে আমার 15 পিস বা 10 পিস নোট বেশি, সেক্ষেত্রে আমি তাদের কিভাবে টাকাটা মিলাই দিব? এটা 99% ব্রাঞ্চেই কাজ করে। আর এই কাজটার জন্য ভুল হচ্ছে আমাদের, আমরা ডে ওয়ানে তাদেরকে আসলে ইউজ করতে পারিনি যে প্রসেস হচ্ছে এটা। আমি যতগুলো ব্রাঞ্চে আমি নিজে ভিজিটে গিয়েছি আর নিজে যে কলে গিয়েছি, আমি যখন তাদের কাজ করেছি তারা বলেছে যে ইঞ্জিনিয়াররা এইভাবে বলেছে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা, ভুলটা আমাদের। তো এটা আমরা আসলে ব্রিফ করিনি, আমরা কোনো রকম খালি বলে চলে আসছি। এই ক্ষেত্রেও তোমার আহামরি কোনো কিছু না, উনি এক করেছে ফাইন, কোনো সমস্যা নেই। সেখান থেকে তুমি 1000 এর নোটটা আলাদা করো, 500 এর নোটটা তাকে আলাদা করতে বলো। অলওয়েজ মনে রাখবা আমরা সংখ্যায় হিসাব করি, ওনারা কিন্তু অ্যামাউন্টে হিসাব করে, ওনারা লাখে হিসাব করে, আমরা পিসে হিসাব করি। জাস্ট বলবা যে ভাইয়া ওনারা কিন্তু 1000 এর নোটগুলো আলাদা রাখে, এক করলেও 1000 এর নোটগুলো আলাদা রাখে।
তুমি সেক্ষেত্রে ডিউ কাউন্টার অনুযায়ী সেখান থেকে নোটটা তারে বলো যে ভাই আমি ডিউ কাউন্টারটা ধরলাম, তাহলে ভাই এবিতে তো 315 পিস পাওয়া কথা, তাহলে 315 পিস 1000 আপনি আর 1000 আলাদা করেন। আচ্ছা 2100 পিস হচ্ছে 500 এবিতে পাওয়া কথা, তাহলে 500 2100 পিস আলাদা করেন। ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি তাকে আলাদা করাবা, আলাদা করার পরে তারপর বয়টা দেখবা, বয়টা দেখে তারপর যোগ করে দিবে, দেখবে যে মিলে যাবে। ক্লিয়ার কি ঠিক হয়েছে? আছে ভাইয়া। ওকে ভাইয়া। ইমরান এই পেজটা ব্যাখ্যা করো ইমরান। পেজটা ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা হ্যাঁ ভাইয়া যাচ্ছে। দেখা যাচ্ছে। কি ভাই এখানে দেখেন আমার কি কি আছে, আমার ভিউ কাউন্টার RB1 যেটা 1000 এর প্রথম ক্যাসেট, আমার 60 পিস মানে 60 পিস নোট আসছে। কিন্তু আর হচ্ছে সেকেন্ড ক্যাসেট, সেকেন্ড 1000 কিন্তু 3 পিস নোট আছে। বাট যদিও আমার 1000 এর প্রথম ক্যাসেটে 60 পিস নোট আছে, বাট এখানে যে ক্যাসেটের যে স্ট্যাটাসটা, ক্যাসেট 2 এর স্ট্যাটাস এমটি শো করতেছে। এটা কি দেখা যাচ্ছে এমটিটা? জি ভাইয়া দেখা যাচ্ছে। সেম ভাবে দেখেন 500 যে প্রথম ক্যাসেট, ক্যাসেট 4 যেটা, ওখানে আমার 27 পিস নোট আছে, কিন্তু আমার তারপর আমার ক্যাসেট আরবি ক্যাসেট স্ট্যাটাস হচ্ছে এমটি শো করতেছে। তো যেটা একটু আগে সাইম ভাই বললো, কাস্টোডিয়ান বা যেই ব্রাঞ্চ পার্সন বা যেই হোক যারা ক্যাশ ইনপুট দেয়, তারা হচ্ছে ক্যাশ ইনপুটের সময় ওই আমার ফিজিক্যালি সে 60 পিস নোট কম দিচ্ছে, বাট লজিক্যালি সে 60 পিস নোট বেশি ইনপুট দিচ্ছে। লাইক ফর এক্সাম্পল, লাইক ফিজিক্যালি সে নোট দিচ্ছে হচ্ছে 940 পিস, ফিজিক্যাল ক্যাশ দিচ্ছে 940 পিস 1000 এর, বাট আমার লজিক্যালি ইনপুট দিচ্ছে হচ্ছে টোটাল 1000 পিস। তো এই কারণে আমার যখন সে নোট গুনতে গুনতে শেষ হয়ে যাবে, যখন আমার 60 যে আটকে আছে, যেহেতু 60 একটু কম আছে, তখন যে হচ্ছে এটা এমটি শো করবে। সেম ওয়ে আপনার 1500 দুটোই সেম। আমার এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হচ্ছে যদি আমার কাজকে ইস্যু আর সেকেন্ড ইস্যু এমটি আরেক কারণেও ধরতে পারে। সেকেন্ড, আমরা যেটা একটু আগে কথা বললাম নোট থ্রেশহোল্ড, নোট থ্রেশহোল্ড যদি কোনো জায়গায় ইউজ করা হয়, তাহলে আমি যদি ডাচের কথা বলি, ডাচের নোট থ্রেশহোল্ডের ভ্যালু হচ্ছে 19 করা। তো আমার 1000 এর প্রথম কেসে থ্রেশহোল্ড কাজ করে হচ্ছে আমার টাইপ হিসেবে, তো আমার 1000 হচ্ছে টাইপ 1। তো আমার থ্রেশহোল্ড কিভাবে কাজ করে ধরলাম হচ্ছে আমার 1000 এর প্রথম কেসেটে আছে হচ্ছে 10 পিস, আর 1000 এর দ্বিতীয় কেসেটে আছে হচ্ছে 3 পিস। তো আমার টোটাল কত পিস হলো 1000 এর? 13 পিস। তার মানে হচ্ছে আমার টাইপ 1 এ কত পিস আছে? 13 পিস। তার মানে আমার থ্রেশহোল্ড গুলো সেট করা আছে হচ্ছে কত? 19। তার মানে আমার থ্রেশহোল্ডের নিচে নোটের পিস গুলা, তো সেই কারণে হচ্ছে তখন এমটি শো করবে। ওটা কোনো সমস্যা নেই, এটা আমার লজিক্যালি এটা ঠিক আছে। বুঝতে পারছেন থ্রেশহোল্ডের জিনিসটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ইমরান আরেকবার রিপিট করো, আসলে আরেকবার রিপিট করো, ম্যাক্সিমাম বুঝুন। আচ্ছা, থ্রেশহোল্ড আমরা কেন ইউজ করি? থ্রেশহোল্ড হচ্ছে ধরুন হচ্ছে আমি ডাচ বললাম, এখন আমি সিটি ব্যাংকের কথা বলি। সিটি ব্যাংকে আমরা থ্রেশহোল্ড ইউজ করি হচ্ছে 30। তো আমার 500 ধরুন আমার 500 প্রথম ক্যাসেট 27 পিস আছে, 500 প্রথম ক্যাসেটে আমার 27 পিস আছে, আর সেকেন্ড ক্যাসেটে আছে হচ্ছে আমার 2 পিস। তার মানে ইন টোটাল আমার কত হইলো? 27 আর 2 29 পিস টোটাল। কিন্তু আমার থ্রেশহোল্ড ভ্যালু আমার কত সেট করা? 30। তো আমার যেহেতু সে থ্রেশহোল্ডের নিচে আছে নোটের সংখ্যা, সেই কারণে হচ্ছে আমার এখানে এমটি শো করবে। বাট কিন্তু তখন কিন্তু ফিজিক্যালি আমার নোট ক্যাসেটে কিন্তু আছে, তখন কিন্তু আমার ফিজিক্যাল এমন না ফিজিক্যালি ক্যাসেটে আমার নোট নাই, তখন কিন্তু আমার ফিজিক্যালি নোট আছে। বাট যেহেতু সে টোটাল অ্যামাউন্ট মানে টাইপ টু 500 যেহেতু আমার থ্রেশহোল্ডের নিচে নেমে গেছে, 30 এর নিচে যেহেতু নেমে গেছে, সেই কারণে হচ্ছে আমার এখানে স্ট্যাটাস এমটি শো করবে। ক্লিয়ার?
জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাইয়া। জি ভাই। তাহলে জি ভাই হলে ইয়া ভাই বলেন কি জানি নাম, মিরাজ, চিটাগাং এর। মিরাজ আছেন? একটা কোশ্চেন ছিল ইমরান ভাই। আচ্ছা কোশ্চেন, হ্যাঁ বলেন। এখানে হচ্ছে জাস্ট আমাদের ক্যাসেট ওয়াইজ থ্রেশহোল্ড ভ্যালুটা না, থ্রেশহোল্ড হচ্ছে আর ক্যাসেট ওয়াইজ, থ্রেশহোল্ড হচ্ছে টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ। টাইপ টাইপ আচ্ছা ঠিক আছে ভাই। মিরাজ আছো? সৃজন ভাই মিরাজ নাই, মিরাজ জয়েন করে নাই? সিজন তোমার অন দা ওয়ে, তো ওর মোবাইলে চার্জ নেই, মিরাজ জয়েনই করেনি। ওর আসলে আগ্রহ একেবারেই কম। মিসবাহ, তুমি কি মিরাজকে ফোন দিয়ে বলছিলা? মিসবাহ, একটাও তো বলুন। বলছি 20 মিনিট তো এখানে। তাও তুমি বলছো 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো জয়েন করি। এটাই আমাদের খুব খারাপ লাগে যে সেদিন একটা ইনসিডেন্ট ঘটলো, সেটা তুমিও জানো। আসলে সেদিন আমি সাইদুল ভাইকে বললাম যে একটা মিটিং অ্যারেঞ্জ করা দরকার, আবার গতকালকেও ঘটেছে, সেদিন অ্যারেঞ্জ করলাম, অথচ ওই ঢুকেনি। তো এটা ওকে আবার আমরা ইন্ডিভিজুয়াল আলাদা ইনশাল্লাহ, আমি মানে ওর জন্য আলাদা একটা সেশন করবো 3-4 ঘন্টা, ওকে আমরা আলাদা বুঝাবো, স্পেশালি ওকে আমরা টেক কেয়ার করবো। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা, আমরা গুরুত্ব দিই। আচ্ছা, রনি খন্দকার, জি ভাইয়া। ধরুন হচ্ছে কোন একটা ব্যাংকে আমার থ্রেশহোল্ড সেট করা আছে হচ্ছে 11 থ্রেশহোল্ড সেট করা আছে। এখন আপনি যদি আমাকে বুঝেন মানে কোন কোন সিনারিওতে আমার এখানে এমটি শো করবে বা কি হবে, সিনারিওটা কি হবে। আমার থ্রেশহোল্ড 11 সেট করা আছে। আপনি যে কোনো একটা ক্যাসেট ধরতে পারেন, 1000 ধরতে পারেন, 500 ধরতে পারেন, যে কোনো একটা দিয়ে বোঝান। 1000 এর ক্যাসেটে যদি এরকম হয় যে আপনার প্রথম ক্যাসেটে ধরেন 5টা নোট আছে, আর হচ্ছে দ্বিতীয় ক্যাসেটে আপনার 11 সেট করা, সেক্ষেত্রে হচ্ছে 10টা আছে। তো সেক্ষেত্রে তো একটা টোটালটা মিলিয়ে হচ্ছে আপনার সরি, আমার টোটাল হচ্ছে প্রথম ক্যাসেট এবং দ্বিতীয় ক্যাসেট মিলিয়ে থ্রেশহোল্ডটা সমান হতে হবে। সেক্ষেত্রে হচ্ছে প্রথম ক্যাসেটে ধরেন 3টা নোট আছে, আর হচ্ছে দ্বিতীয় ক্যাসেটে হচ্ছে আপনার 7টা নোট আছে, সেক্ষেত্রে 10টা হলো, একটা কম হলো, সেক্ষেত্রে তখন দ্বিতীয় ক্যাসেটে এমপি দেখাবে। এমন দ্বিতীয় ক্যাসেট না, আপনার দুইটা ক্যাসেটই এমটি দেখাবে, কারণ আমার 2 ক্যাসেট মিলে হচ্ছে আমার থ্রেশহোল্ডের নিচে নেমে গেছে। আচ্ছা তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে লো দেখাচ্ছে, দুটো তো এমপি দেখাচ্ছে না। না, এটা আরেকটা সিনারিও। আমি আমার অন্য সিনারিও বলছি আপনাকে, এটা অন্য সিনারিও, থ্রেশহোল্ড হচ্ছে ডিফারেন্ট। জি ভাই, বুঝতে পারছি। এখানে এটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার যেটা এমটি দেখা যাচ্ছে 1037 টাকা সত্ত্বেও এইখানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল টাকা ছিল না, এটা লজিক্যালি নোট বেশি দেওয়া হয়েছিল, এই কারণে এখানে এমটি দেখাইতেছে। আর যে 3 পিস লো দেখাইতেছে, 3 পিস এখানে আমার ক্যাশে টাকা আছে, এই কারণে লো দেখাইতেছে। ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার কথা বোঝা যাচ্ছে ভাই? জি বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। মিরাজ, তুমি ইমরানের এই যে পেজটা ওপেন করার সেটাতে ক্যাসেট 4 500 এর ব্যাখ্যাটা দাও। এখন তো সবকিছু শুনেছি, শুনে 500 এ কেন এমটি হলো আর 500 এর 27 পিস কেন শো করতেছে, এটার ব্যাখ্যা দাও। ভাইয়া 500 হচ্ছে ভাই, যদি থ্রেশহোল্ড ভ্যালুর নিচে অ্যামাউন্ট চলে আসে তখন ভাই এমটি দেখাবে। থ্রেশহোল্ড ভ্যালু কত ভাইয়া? সিটি ব্যাংকে ভাইয়া 30, ডিবি ভ্যালু 19, না প্রাইমে ভাইয়া 19। আপনাকে বলতে হচ্ছে যে এখানে যে আমাদের পেজটা ওপেন আছে, ছবিটা ওপেন আছে, এখানে যে 500 আমার 27 পিস আছে, তাও হচ্ছে এমটি কেন? এটা যদি ভাইয়া থ্রেশহোল্ড ভ্যালু 30 থাকে, সেক্ষেত্রে এখানে নোট আছে ভাইয়া 27টা, সেজন্য এখানে এমটি দেখাচ্ছে ভাইয়া। আপনি কি মাত্র জয়েন করছেন? না ভাই, আমি শুরু থেকে। শুরু থেকে যদি থাকেন তাহলে আপনি কিছুই বুঝেন নাই। আচ্ছা আমি আরেকবার বলি, মিরাজের জন্য আমি আরেকবার বলি, এখানে যে ছবিটা ওপেন করা আছে,
এটা হচ্ছে আমার 527 পিস শো করতেছে, এমটি দেখাইতেছে। এখানে হচ্ছে আমার 27 পিস লজিক্যালি ইনপুট দেওয়া, বেশি ইনপুট দেওয়া হয়েছে 27 পিস, কিন্তু ফিজিক্যালি 27টা পিস, মানে 500 টাকা 27টা পিস আমার এই প্রথম ক্যাসেটে, মানে 500 প্রথম ক্যাসেটে আমার 27টা পিস ফিজিক্যালি নাই। কিন্তু লজিক্যালি যেহেতু কাস্টোডিয়ান বা ব্রাঞ্চ পার্সন বেশি ইনপুট দিচ্ছে, এই কারণে হচ্ছে এখানে 87 এসে আটকে গেছে এবং এমটি দেখাইতেছে, কিন্তু আমার ফিজিক্যালি কোনো টাকা নাই, এই কারণে এটা এমটি দেখাচ্ছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার এখন দেয়া। আচ্ছা, আর সেকেন্ড নো থ্রেশহোল্ড। একটু অ্যাড করি এখানে। আচ্ছা, এখানে ক্যাশে বেশি দিতে পারে আবার নাও দিতে পারে। সাপোজ উইথড্রর সময় পাওয়ার ডাউন হয়েছে, পাওয়ার ডাউন হওয়ার আগে তোমার ধরো 10 টাকা ক্যাশ থেকে আউট হয়ে গেছে, এরপর পাওয়ার ডাউন হয়েছে, ওই টাকা কিন্তু ক্যাসেট থেকে মাইনাস হয় নাই, তাই না? বা ক্যাসেট কাগজ ঠিক আছে কিন্তু ফিজিং নোট কি আছে ক্যাসেটে? না। তাহলে এক্ষেত্রে কি হবে, মিসমেচটা হবে না? জি ভাই। বুঝলি কি না? তারপর ধর সুইচের কমান্ড দিল তো সলিউশন ওঠে, আবার কি স্টোর হইলাম এর মধ্যে পাওয়ার ডাউন হইবা, তো 300 কাছে আউট হয়ে গেছে, ওই নোটটা পাওয়ার আপের পরে যাবে কিন্তু এবিতে, ক্যাসেটে কিন্তু অ্যাড হয়ে গেছে, কিন্তু ক্যাসেট আউটটা কিন্তু কমে নেই, আউটটা কিন্তু ঠিকই 30 আছে। ওই ক্ষেত্রে কিন্তু মিসম্যাচটা হবে, ফিজিক্যাল নোট নাই কিন্তু একটা লজিক কাউন্টার আছে। কেউ কি উল্টা পাইছেন যে আপনার ফিজিক্যালি ক্যাসেট মানে রিমেইনিং দেখাচ্ছে, আবার কাউন্টার দেখাচ্ছে 0, কিন্তু ফিজিক্যাল ক্যাসেট নোট আছে, এটা কিছু পাইছেন? এটা অনেক কেসে হইতে পারে, আপনার দেখেন আপনার ফিজিক্যালি আপনার ক্যাসেট নোট আছে কিন্তু কাউন্টার দেখাচ্ছে রিমেইনিং 0। এখানে দুইটা ইস্যু হতে পারে, কাস্টোডিয়াম বুটটা বেশি হতে পারে এক ইস্যু, আর এক ইস্যু হলো আপনার পাওয়ার ডাউনের ক্ষেত্রে হতে পারে। তাই কেস আপনার পাওয়ার ডাউনের ক্ষেত্রে ইস্যু এরকম, আপনি ডিপোজিট করতে যাওয়ার সময় যখন আপনি ডিপোজিট করলেন সুইচ থেকে নোট অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হওয়ার পরে নোটটা যখন ক্যাসেটে স্টোর হচ্ছিল, স্টোর হতে গিয়ে সাপোজ 10টা নোট স্টোর হয়ে গেছে, বাকিটাও রানিং, এই মুখ থেকে পাওয়ার ডাউন হয়েছে, তখন কি হয় পাওয়ারটা আপ হয়, ওই যে পাওয়ার ডাউন আগে যে ফার্স্ট নোট ক্যাসেট দিয়ে দিয়েছে, ওই ফার্স্টটা নোটের টেস্ট কিন্তু কাউন্টার আসে না, যার কারণে আপনি ফিজিক্যালি ইভিনিং কাছে ঠিকই নোট আছে কিন্তু কাউন্টার পাশে পাবেন। এই জন্য পাওয়ার ডাউনের ক্ষেত্রে মিসম্যাচ গুলো আপনার আসে, যার কারণে আপনার দেখবেন কোথাও ফিজিক্যাল ক্যাসেট আর লজিক কাউন্টার মিস হইতেছে, যার কারণে কাউন্টার বিষয় কাউন্টার কম পাবেন। এই জন্য আপনারা সবসময় কনসার্ন রাখবেন আমার ডিসিএইচ আর আরবি আর এডি মিলে টোটাল ইমেজে মিলছে কিনা, আপনি অ্যাকিউট কাউন্টার সঙ্গে নিতে পারবেন না যদি পাওয়ার কেস ঘটে। আমরা বেসিক্যালি যেটা বলছিলাম যে ভাই ওই যে ক্যাসেট 1 এর ভিতরে যে আরজে আছে বা আরএসটি আছে, এটা কমপ্লিটলি আসলে ওদের ব্রাঞ্চকে বোঝানোর দরকার নেই। ব্রাঞ্চকে যে জিনিসটা বুঝতে হবে যে ক্যাসেট 1 এর যে টোটাল অ্যামাউন্ট 2 এর 3 এর সেটার হিসাব করে টোটাল যেটা আছে সেটা, কারণ ব্রাঞ্চকে যখন আরজে আরএসটি এগুলো আলাদা বুঝে যাবে তখনই গিয়ে কি করে ব্রাঞ্চ ক্যানালাইজ হয়ে যাবে, ব্রাঞ্চ ক্যানালাইজ হয়ে তখন মেইন কথা টোটাল নিতে হবে, একটা ইন্ডিভিজুয়াল কাছে নিতে হবে না, ইন্ডিভিজুয়াল কাছে নিতে গেলে পাওয়ার ডাউন ক্ষেত্রে এখন পারবে না নিতে, ওটা বানাসে পাশে থাকবো আমার ক্যাসের কাউন্টারে 20টা আছে 20টা পাইনি, কিছু নাও হইতে পারে, আপনি পাওয়ার কেসে আমি কখন পাবেন না, অন্তত এটা ফিল পাওয়ার দিকে ডাউন দিয়ে এগুলো থেকে আপনি নিতে পারবেন না, তখন ব্যাপারে এদের রিজেক্ট বেশি হবে না ক্যাসের বেশি হবে, এই জন্য আপনার সচল কনসার্ন দিবেন, আপনার দুটো মিলে আপনার টোটাল মিলছে গেছে, ঠিক আছে? এবার কঠিন করুন। জি ভাই। আচ্ছা মিরাজ। জি ভাইয়া। আচ্ছা এবার আমি থ্রেশহোল্ড বিষয়ে বলতেছিলাম। ধরো হচ্ছে আমার কোন ব্যাংক ধরি, ডাচ বাংলায় ধরি, ডাচ বাংলার আমার নোট থ্রেশহোল্ড আছে হচ্ছে 19 সেট করা। তো আমার থ্রেশহোল্ড কেমনে কাজ করে, আমার টাইপ 1 হচ্ছে আমার 1000 এর প্রথম দুইটা ক্যাসেট, ক্যাসেট 2 এবং ক্যাসেট 3, মানে 1000 এর দুইটা ক্যাসেট মিলে হচ্ছে টাইপ 1 মানে হচ্ছে 1000, আর টাইপ 2 হচ্ছে আমার ক্যাসেট 4 আর ক্যাসেট 5,
টাইপ 2। তো আমি যদি, যেহেতু আমার নোট থ্রেশহোল্ড 19 সেট করা আছে, তো আমার ক্যাসেট 2 যেটা এখানে আছে হচ্ছে আমার 10 পিস, আর ক্যাসেট 3 এখানে আছে হচ্ছে আমার 5 পিস, মানে ইন টোটাল আমার টোটাল হচ্ছে আমার 15 পিস। তো এটা আমার 19 এর নিচে না, 19 এর নিচে যেহেতু, তখন কিন্তু আমার যে পাশে দুই পাশেই এমটি শো করবে, কিন্তু তখন আমার ফিজিক্যালি আমার ক্যাসেটে আপনার টাকা পাবা, তখন কিন্তু ফিজিক্যালি ক্যাসেট এমটি থাকবে না, ফিজিক্যালি ক্যাসেটে টাকা থাকবে, বাট আমার যেহেতু লজিক্যাল কাউন্ট ক্যাশ হোল্ডের নিচে নেমে গেছে, এই কারণে হচ্ছে আমার ক্যাসেট যে স্ট্যাটাস যেটা, এটা হচ্ছে এমটি শো করবে। সেটা 1000 এর ক্ষেত্রে সেম, 500 এর ক্ষেত্রে সেম। যে কোনো টাইপ ক্যাশ হোল্ডের নিচে নামলেই আমার এমটি শো করবে, কিন্তু আমার তখন ওই ক্যাসেটে ফিজিক্যাল ক্যাশ থাকবে। আর যদি আমার ওই যেটা আমার কাস্টোডিয়ানের ইনপুটের ভুল, অথবা সাইফুল ভাই যেটা বললো পাওয়ারের কারণে, যদি কখনো দেখো হচ্ছে আমার লজিক্যালি আমার কাউন্টারে টাকা আছে, লজিক্যাল কাউন্ট আছে, বাট ফিজিক্যালি আমার ক্যাশ নাই, তখন তুমি বুঝে নিবা হচ্ছে হয় হচ্ছে আমার ওই কাস্টোডিয়ান হচ্ছে ভুল ইনপুট দিচ্ছে, অথবা আমার পাওয়ার ফেলিওরের কারণে বা কোনো অ্যাবনর্মাল ট্রানজাকশনের কারণে এটা হচ্ছে আমার এমটি হয়ে গেছে, বাট লজিক্যালি সেটা ক্লিয়ার করতে পারে নাই। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এই বিষয়ে? কারো কোনো কোয়েরি আসসালামু আছে এই আলাইকুম ভাইয়া। বিষয়ে? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যদি কোনো কারণবশত ট্রানজাকশনের মাঝখানে নেট চলে যায়, সেই ক্ষেত্রেও কি সেম মিসম্যাচ হইতে পারে? না, সেই ক্ষেত্রে হবে তার উল্টাটা। নেট কানেকশন কখন কখন চলে যায়, মানে কোন কোন সময়? ধরেন উইথড্র করতেছে, এর মাঝখানে নেটটা চলে গেছে, হুম। তখন কি এই মিসম্যাচটা হইতে পারে ক্যাসেটের না, কাউন্টে? তখন তখন মিসম্যাচ হবে না। কারণ কেন হবে না? আচ্ছা, আমি যখন উইথড্র করতে যাই, আমার ধরলে কাস্টমার উইথড্র করতে গেছে, কার্ড ঢুকাইলাম, পিন দিলাম, তারপর উইথড্র অপশনে গেলাম, তো কাস্টমার 20,000 টাকার কমান্ড দিল, মানে 20,000 সেই লিখলো মেশিনের ভিতরে ইপিপি দিয়ে যে 20,000 টাকা আমি উইথড্র করবো। তারপর তো আমাদের উইথড্র, সবাই তো আমরা এটিএমে টাকা তুলছে, আমরা দেখছি আমরা উইথড্র কত টাকা করতেছি, এটা দেওয়ার পর আমার অপশন আছে ইয়েস অথবা নো। আমি যখন ইয়েস প্রেস করে দিলাম, সাথে সাথে কিন্তু সেটা সুইচের কাছে চলে গেছে। তো ইয়েস সুইচ কিন্তু ইন দা মিন টাইম, যে রিকোয়েস্টটা যে সুইচের কাছে চলে গেছে, ইন দা মিন টাইম সুইচ অলরেডি টার্মিনালকে বলে দিচ্ছে যে এই কাস্টমার 20,000 টাকা উইথড্র করতে চাইছে, তুমি কাস্টমারকে 20,000 টাকা দিয়ে দাও। কোন ক্যাসেট থেকে কত টাকা দিবা সেটাও সুইচ টার্মিনালকে বলে দিচ্ছে। তো আমি ইয়েস দেওয়ার পর যদি আমার নেটের কানেকশন চলে যায়, তখন কি আমার ক্যাসেট থেকে টাকা উঠবে নাকি উঠবে না? টাকা উঠবে ভাইয়া উঠবে। উঠবে। কারণ কারণ কি? কারণ আমার ইয়েস দেওয়ার সাথে সাথে অলরেডি আমার সুইচের কাছে এটা রিকোয়েস্ট চলে গেছে, এবং সুইচ সাথে সাথে এটা মিলি সেকেন্ডের ভিতরে হয়। এই মিলি সেকেন্ডের ভিতরে সুইচ অলরেডি টার্মিনালকে বলেও দিচ্ছে তুমি এই ক্যাসেট থেকে এত পিস, এই ক্যাসেট থেকে এত পিস তুলে দাও। তো এরপরে যদি আমার যে পাওয়ার কি বলে আমি ওই ল্যান্ড ফেলিওর বা যেটা নেটওয়ার্ক ফেলিওর যদি হয়, তখন তো আমার কোনো সুইচের সাথে কোনো আমার কাজের দরকার নেই, টার্মিনাল তো অলরেডি জানে কোন ক্যাসেট থেকে কত পিস তুলতে হবে। তো সেই তখন হচ্ছে সেই ক্যাসের টাকাটা সে তুলে দিবে। ভাই এখানে একটা তো কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে সুইচ তো কমান্ড দিল যে এত ক্যাসেট থেকে এত পিস নোট তুমি তুলে দাও, কিন্তু মাঝে মাঝে তো এরকম হয় যে টাকা উঠাচ্ছে বাট ভালো নোট পাচ্ছে না, কাস্টমারকে দিতে পারতেছে না, আবার সে ক্যাসেট থেকে টাকা টানতেছে, সেই ক্ষেত্রে কি হবে? আমার যখন সুইচ টার্মিনালকে কমান্ড দিয়ে দিচ্ছে যে এই ক্যাসেট থেকে এত পিস তুলো, এই ক্যাসেট থেকে এত পিস তুলো, আমার সুইচের সাথে টার্মিনালের কাজ শেষ, তখন সুইচের সাথে তারপর থেকে সুইচের সাথে কোনো সম্পর্কই নাই। তারপর সে যখন টাকা তুলতে যে খারাপ নোট পাইলো, সেটা আমার স্টোরতে নিয়ে রিজেক্ট বক্সে নিল, সেটা সম্পূর্ণ হচ্ছে টার্মিনালের ব্যাপার, সেটার সাথে নেটওয়ার্কের কোনো সম্পর্কই নেই। তো আমার তখনও যদি নেটওয়ার্কের ফেলিওর থাকে তখন কোনো সমস্যা নেই, টার্মিনাল তার নিজের মতো টাকা সে হচ্ছে রিজেক্ট করুক বা যাই করুক, টাকা সে কাস্টমারকে দিবে। আমি আরো যদি একটু সহজ করে আমি একটু ইমরানের সাথে অ্যাড করবো, ধরো ডিপোজিট হোক বা উইথড্র হোক, যখন কমান্ড, যেমন তুমি ডিপোজিটের ক্ষেত্রে যখন কনফার্ম বাটনটা প্রেস করে ডিপোজিটটা একটু আলাদা থেকে, ডিপোজিটটা আলাদা থেকে, দুটো মিস করলেন, দুটো ক্লিয়ার করা নেই।
উইথড্রটা হলো আপনি যে কাগজ ঠিক দিলেন আছে। সেটা হলো আপনি রিকোয়েস্ট মানে সুইচ বা টার্মিনাল থেকে আপনি কনফার্ম একটা প্রেস করলেন, এর আগে নেট ডিসকার্ড হয়ে গেছে না, তাই টাকা দিবে? আপনার রিকোয়েস্ট সুইচের কাছে যায় নাই, এটা আপনার টাকাটা পচে ওঠে না, আপনার টাকা কাটবেও না। সেকেন্ড থিং হলো রিকোয়েস্ট সুইচের কাছে চলে গেছে না। দেখি বলেন অনেক সময় দেখি কি ওই কনফার্ম দেওয়ার পরে আপনার আনএবল টু প্রসেস দেখায় কার্ড বের করে দেয়, হ্যাঁ টাকা দেয় না মেশিন আপনার থেকে। এটাই বলতেছি, তখন কেউ আপনি কনফার্ম দিচ্ছেন এর মধ্যে ল্যান্ড ডিসকার্ড হয়ে গেছে না, আপনি টাকা দিবে না, কার্ড বের করে দিবে শেষ। ওটা কি বুঝছি কিনা? আপনি কনফার্ম এখানে ল্যান্ড ডিসকার্ড হয়ে গেছে, আপনার রিকোয়েস্ট সুইচ পায়নি, আপনার কার্ডটা বের করে দিচ্ছি, ওকে তো আপনার টাকা দিবে না। যদি সুইচ থেকে রিপ্লাই টার্মিনাল পেয়ে যায়, ওই ক্ষেত্রে যাতে কিছু আপনার টাকা আপনাকে দিয়ে দিবে। দুটো কনসেপ্ট হলো, সে যদি রিকোয়েস্ট দেখতে পায় না আপনার টাকা দিবে না, আর শুধু রিকোয়েস্ট রিপ্লাই পেয়ে গেলে এবার এর মধ্যে নেট ডিসকাউন্ট হয়ে যায়, যা হয়ে যায় আপনার টাকা পাই যাবে। এটা হলো আপনার ডিসপেন্সের ক্ষেত্রে। আর উইথড্রর ক্ষেত্রে সিআইডি ভিন্ন। উইথড্রর ক্ষেত্রে সিআইডিটা হলো এর সাথে ডিপোজিট ক্ষেত্রে, ডিপোজিটের সিআইডিটা হলো ডিপোজিট কিনতে উইথড্রর কি উইথড্রর ক্ষেত্রে হলো সুইচের কমান্ডের পরে কিন্তু টার্মিনাল টাকা উঠেছে, তাই না? সুইচের কমান্ড না ফলে টার্মিনাল টাকা হাত দিবে না, কাছে থাকবে। আর ডিপোজিট উল্টা, ডিপোজিট কিন্তু সুইচে কনফার্মেশন করার আগে কাস্টমার টাকা বেশি নিয়ে যেতেছে, বেশি টাকা নিয়ে তারপর সুইচের কাছে রিকোয়েস্ট পাঠায়, বেশি টাকাটা অ্যাকসেপ্ট করে সুইচের কাছে রিকোয়েস্ট পাঠায়, সুইচের কাছে রিকোয়েস্ট পাঠায়, যখন সুইচ থেকে টার্মিনাল রিপ্লাই পায় তাহলে কাস্টমার অ্যাকাউন্টে টাকা জমা হবে। আর যদি সুইচ থেকে টার্মিনাল রিপ্লাই না পায় তাহলে কি হবে? এখানে টাকাটা অলরেডি বেশি নিয়ে নিচ্ছে, তাই না? মেশিনের টাকা আগে অন্য স্টোর করে রাখছে, এখন সুইচ থেকে সে শুধু রিকোয়েস্ট পাঠাইছে কিন্তু সুইচ থেকে টার্মিনাল সামাও নেটওয়ার্ক ডিসকানেক্টের কারণে সে কোনো রিপ্লাই পায় নাই। ওই ক্ষেত্রে যেটা করে সুইচ ওটাকে তাকে কি টার্মিনালে ওটাকে রিটার্ন করে। এটা সুইচের মানে টার্মিনালে সুইচের কনফিগারেশনে বলা আছে যে এই ধরনের নেট ডিসকানেক্ট হয় ডিপোজিটের ক্ষেত্রে ওটাকে যেই রিটার্ন করবে। এখানে রিস্ক থাকে, রিস্ক কি রিস্ক এটা হলো টার্মিনাল তো রিকোয়েস্ট পাঠা দিছে, এখন দেখবে ব্যাকএন্ডে সুইচ হয়তো বা ওটা কাস্টমার অ্যাকাউন্টে জমা করে ফেলতে পারে। কাস্টমার যেটা হয় কাস্টমার আগের টাকা জমা করে তারপরে টার্মিনালকে কমান্ড দিয়ে টাকা জমা নেওয়ার জন্য। এখন কোনো কাজে যদি টার্মিনাল সুইচের রিকোয়েস্টটা না পায়, আমি যদি ওর টাকাটা কাস্টমারকে ব্যাক করে দিয়ে তাহলে কি হবে? কাস্টমার এক টাকা জমা হতে পারে আবার সে ব্যাক নিয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে ডিপোজিটের ক্ষেত্রে যদি টাইম আউট হয় নেটওয়ার্ক অফ করে ওই ক্ষেত্রে বাসবি টাকাটা রিটার্ন করে এর কাছে নিয়ে যাবে। কিন্তু ডিপোজিটের ক্ষেত্রে নেটওয়ার্ক ডিসকাউন্টের কারণে কোনো প্রকার আপনার ট্রানজাকশন হ্যাম্পার হবে না। যদি কমান্ড পায় তার কাস্টমার দিয়ে দিবে, আর কমান্ড না পায় তা উঠাবে। গেলে বুঝছেন? দুইটা ক্ষেত্রে দুই সিনারি। জি ভাই, ভাইয়া বলেন ভাইয়া ওই যে ডিপোজিটের ক্ষেত্রে আমি গত পরশুদিন এরকম একটা প্রবলেম ফেস করছিলাম। সেটা হচ্ছে একটা কাস্টমার 1000 টাকা ডিপোজিট করতেছিল ডাচ বাংলার এফটিতে। তো উনি ডিপোজিটের কনফার্ম করার পরে মেশিন আউট অফ সার্ভিস চলে যায়। তার কিছুক্ষণ পরে ওনার কার্ডটা রিটার্ন করে এবং একটা স্লিপ দেয় যে টাকা 1000 টাকা এবং নোট সিরিয়াল সহ এই টাকাটা যে ডিপোজিট হয়নি এরকম একটা স্লিপ দেয়। জি, তো নেটওয়ার্ক ফেলিয়ারের কারণে টাকাটা কাস্টমার তো ব্যাকও দেয়, বাট মেশিন ওটা নিয়ে নিছে, বাট কাস্টমার থেকে বুঝতে হবে আপনার ব্যাংক দেওয়ার সুযোগ নাই, ব্যাংক দেওয়ার ডিপোজিটের ক্ষেত্রে নোট ব্যাংক দেওয়ার সুযোগ নাই। কারণ ওইখানে আপনি যখন কনফার্ম দিচ্ছেন সুইচের কাছে রিকোয়েস্ট চলে গেছে বা না হতে পারে, রিকোয়েস্ট চলে যায় তার মধ্যে রিপ্লাই পায়, যদি পায় তো হয়ে যায়, যদি রিপ্লাই না পায় তাহলে ওটা সে ক্যান্সেল করবে। ওই ক্ষেত্রে টাকা ব্যাংক দেওয়ার সুযোগ নেই। বাট মেশিন এটা রিজেক্ট করে জমাটা হলো কি আপনার ব্যাক এন্ডে আমি রিকোয়েস্ট পাঠাইছি, এখন ব্যাক এন্ডে এখানে তিনটা কি ফ্যাক্টর আছে। একটা হলো টার্মিনাল, ব্যাংকের সুইচ, ব্যাংকের সিবিএস মানে হলো যেটা হলো কাস্টমার অ্যাকাউন্ট এড করবে, আর মাঝখানে মিডিয়া হচ্ছে সুইচ। তিন ধরনের কম্বিনেশনে ট্রান্সফার হয়। এখন আমি টার্মিনাল সেন্ড করলাম, এখন আমি সিরিজ সুইচ সুইচ কি সিবিএস এর কম্বিনেশন করছে করে নেই কিন্তু আমি জানি না, কারণ আমি এটা ডিসকাউন্ট হয়ে গেছে। তার কারণে ব্যাক এন্ডে এটা সিবিএস এ অ্যাড হইতে পারে না হইতে পারে। যদি সিবিএস এ অ্যাড হয়ে টার্মিনাল কম্বিনেশন পাই তাহলে হয়তো
যদি টার্মিনাল কনভার্সন না ফাইনাল তবে যারা বাকি লিখে দিয়েছে যার কারণে ডিপোজিট হতে পারে না হতে পারে ওই ক্ষেত্রে কাস্টমার টাকা পাই যদি যদি রিস্ক থাকে যদি যদি হচ্ছে কি তবে জানো না ইজরো টার্মিনালে কাজ হলো টাকা ক্যাপচার আগে দিবা ডিপোজিটের ক্ষেত্রে এই ধরনের সিনারিতে নোট কি করবে ক্যাপচার করবে ক্লিয়ার জি ভাইয়া তারপরে কোয়ারি আসে এখানে এটা কনসেপ্ট রাখবে নেটওয়ার্ক অফ এখানে ডিপোজিটের ক্ষেত্রে রিটার্ন করবে উইথড্রর ক্ষেত্রে করে ইনপুট করবে না ইনপুট যদি সে নেটওয়ার্ক অফ আর আগে যদি সে মানে রিকোয়েস্ট আগে ড্রপ হইলে সেটা টাকা উঠাবে না আর রিকোয়েস্ট যদি রিপ্লাই সিস্টেম পেয়ে যায় তাহলে সেই টাকাটা দিয়ে দিবে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম আচ্ছা ইমরান, হ্যালো, হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম। হ্যাঁ সারা সাগর ভাই, খুব শর্ট, হচ্ছে হ্যাঁ কি? রাত হয়েছে, খুব শর্ট আচ্ছা, করে ঠিক আছে ভাই। বলবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই, ওই সাগর ভাই যেটা বললেন যেটা হচ্ছে যে ওই টার্মিনাল সুইচকে সুইচ যখন হচ্ছে ইয়া করবে উইথড্র ক্ষেত্রে যদি সুইচ বলে দিবে যে কাস্টমারকে টাকাটা দিয়ে দাও, এরপরে যদি পাওয়ার ফেলার কিংবা হচ্ছে নেটওয়ার্ক ফেলার হয় আবার ফিরে আসবে তারপরেও টাকাটা দিয়ে করতে হ্যাঁ আবার না ফেলার সরি হচ্ছে হচ্ছে নেটওয়ার্ক ফেলার হয়, সরি নেটওয়ার্ক ফেলার হয়, তাহলে হচ্ছে কাস্টমারকে টাকাটা দিয়ে দিবে। এটা হচ্ছে আপনি বললেন, কিন্তু হচ্ছে আমরা যেটা দেখি বিশেষ করে ডাচ বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে যে কাস্টমার কমান্ড দিছে, সুইচ থেকে রিপ্লাই দিছে এবং কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে, টাকা কাউন্ট করতেছে, টাকাটা স্ক্রুতে চলে আসছে, তারপরে অফলাইন চলে গেছে, তখন হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে যে টাকা কেটে দিয়েছে টাকাটা পায় না, পরে হচ্ছে তাদেরকে আবার এডিসি তে ফোন দিয়ে তারপরে সময় নিয়ে তারপরে যে অ্যাডজাস্ট হয় তাদের অ্যাকাউন্ট। ওটা কি নেটওয়ার্কের সমস্যা নাকি টার্মিনালের সমস্যা এটা তো হচ্ছে যে নেটওয়ার্কের সমস্যা দিকে সমস্যা একটা দিকের সমস্যা আলাদা যাবে তাই না তাই ওটাতে গিয়ে এটা হচ্ছে ক্যাশ জ্যাম হয় ডিরেক্ট অফলাইন হয়ে যাবে। মেশিনটা ওইটা আপনি ওটা লক দেখতে হবে আপনার ডিভাইসের ঠিক আছে কিনা ঠিক আছে আর ওই ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক কি লেখা আপনার যদি নেটওয়ার্ক ড্রপ হয় ওই মুহূর্তে তো সুইচ একটা নেগেটিভ কম্বিনেশন আছে কোনো কম্বিনেশন নাই এ কিন্তু কমার টাকা দিয়ে দিবে আপনার টেস্ট করে দেখে নিয়ে যাবে এই ধরনের কেস আপনি কনফিউশন থাকলে টেস্ট করে দেখেন আপনি যে বলতেছেন আপনার কেস লক সেট করে দেখতে হবে এক্ষেত্রে আছে আমি এলে মানে নয় কি ঠিক আছে, ওটা লগ আছে, ওটা লগ সার্ভারের সাথে শেয়ার করতে। ইমরান, নেক্সট ওই দুই পেজ শেষ করো, ওই দুই পেজ নিয়ে আসো। আমরা তো 2 3 আর 3 তো সব ক্লিয়ার হয়েছে, এখন থেকে ওই দুইটাই বোঝাবে। আর এই দুইটা একটু ডিটেইলস ব্যাখ্যা দাও, যাতে আসলে এইটা যে আমাদের আসলে খুব বেশি কাজে লাগে না, ব্রাঞ্চ হয়ে গেছে দরকার নেই। রাত তো হয়ে গেছে 11 বাজতেছে আপনি 11 শেষ করে দেন হিসাব পর্যন্ত একদিন করবো ঠিক আছে হ্যাঁ ওইটাই। ইমরান শর্টে শেষ করে নাও, দুটো শর্টে শেষ করো। আচ্ছা প্রথম যে পেজ তুমি বৃদ্ধ, হ্যাঁ শেষ করো। জি জি প্রথম যে পেজটা রিমেইনিং নোট যেটা আগে বললাম এটা শুধু এমন না যে আমার লোডিং এর জন্য যে অ্যামাউন্ট ক্যাশ গুলি অ্যামাউন্ট দেওয়া হয়েছে ওগুলি শুধু এখানে থাকবে এমন না, এটা দুই ক্ষেত্রে এখানে থাকতে পারে। এক লোডিং এর ক্ষেত্রে, সেকেন্ড হচ্ছে আমার এক রিপ্লেনিশ থেকে আরেক রিপ্লেনিশ আমার যত ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশন উইথড্র ডিপোজিট তার হওয়ার পর আমার ক্যাসেটে প্রত্যেক ক্যাসেটে কত পিস টাকা আছে সেই কাউন্টারটা আপনি এখান থেকে পাবেন। ধরলেন হচ্ছে আমার এখানে ক্যাসেট ওয়ানে কত পিস আছে 1757 পিস, মানে হচ্ছে আমার লাস্ট যেদিন আপলোড করা হয়েছিল আর আজকে আমি আপলোড করার পরে এসে দেখতেছি হচ্ছে আমার উইথড্র ডিপোজিট হওয়ার পরে আমার এই ক্যাসেট ওয়ানে এই নোটগুলো আমার রিজেক্ট অথবা রিট্রাক্ট হয়ে আমার ক্যাসেট ওয়ানে এই নোটগুলো ঢুকেছে 1757 পিস। সেম ওয়েতে ক্যাসেট 2 3 1000 2 ক্যাসেট, এখানেও আমার উইথড্র ডিপোজিটের পরের এই নোটগুলো আমার বাকি আছে আর কি 1958 পিস আর 1945 পিস। সেম ওয়েতে 500 জন্য 1986 আর 100 জন্য হচ্ছে 222 পিস। তো আমার নেক্সট টাইম যদি আমরা এটা সাইম ভাই যেটা বললো যে এটা দিয়ে আমরা কাস্টমারকে বুঝাবো না,
বাট যদি এটা কাস্টমার যদি আমাদের কাছ থেকে বুঝতে চায়, তো আমরা এভাবেই বলবো যে আমাদের ক্যাসেট 1 আপনি খুলে দেখেন 1502 ডেনোমিনেশন মিলে আপনি ক্যাসেট 1 এ 1757 পিস পাবেন। তারপর ক্যাসেট 2 আপনি ওপেন করে দেখেন 1000 এর 1958 পিস পাবেন। ক্যাসেট 3 ওপেন করে দেখেন 1000 এর 1945 পিস পাবেন। ক্যাসেট 4 ওপেন করে দেখেন 500 1986 পিস পাবেন। আর ক্যাসেট 5 ওপেন করে দেখেন 100 222 পিস পাবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে রিমেইনিং। আর যেটা 1-3 যেটা আমরা ভিউ কাউন্টার যখন আমরা প্রিন্ট দিই, যে ফার্স্ট পেজটা যেটা আসে 1-3, আচ্ছা প্রথম থেকে যদি দেখি, এটার সাথে সুইচের কোনো সম্পর্ক নেই। তামিদ ভাই যেটা বলছিল এটা সুইচের ইস্যু, এটার সাথে সুইচের কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক আছে অনলি শুধু টার্মিনালের এক রিপ্লেনিশমেন্ট থেকে। ফর এক্সাম্পল আজকে কত তারিখ? 15 তারিখ। 10 তারিখে আমার ডাচ বাংলার ধানমন্ডি ব্রাঞ্চে রিপ্লেনিশ করা হয়েছে, আজকে 15 তারিখে এসে আমি আপলোড করছি। তো আমার 10 তারিখ থেকে 15 তারিখ আজকের ডেট পর্যন্ত আমার যতগুলি নোট উইথড্র হয়েছে এবং যতগুলি নোট ডিপোজিট হয়েছে, সেই কাউন্টটা হচ্ছে আমার এখানে পাবো। আচ্ছা, আমি যদি প্রথম থেকে দেখি, প্রথম হচ্ছে সিডব্লিউডি, মানে হচ্ছে ক্যাশ উইথড্র 1000 এর কয় পিস? 224 পিস। মানে ইন টোটাল আমার 2,24,000 টাকা। মানে হচ্ছে আমার যেটা বললাম 10 তারিখ থেকে আজকের ডেট পর্যন্ত আমার 1000 এর 2,24,000 টাকা উইথড্র হয়েছে এই টার্মিনাল থেকে এই 5 দিনে। তারপর আমি 500 জন্য যদি আসি, 3 পিস মানে 1500 টাকা এই 5 দিনে আমার গত আপলোড থেকে আজকের এই 5 দিনে 1500 টাকা আমার উইথড্র হয়েছে। 100 জন্য সেম, এই 5 দিনে আমার 400 টাকা উইথড্র হয়েছে 1000 এর আর 100। আচ্ছা, এরপর হচ্ছে ডিপি ডিপোজিট, সেম হইতে যেটা আমি উইথড্রোর জন্য বললাম, ডিপোজিটও সেম। এই 5 দিনে আমার 4,442 পিস, মানে হচ্ছে 44,42,000 টাকা আমার টোটাল ডিপোজিট হয়েছে এই 5 দিনে 1000 এর। তারপর হচ্ছে 500 হচ্ছে আমার 3418 পিস, মানে হচ্ছে আমার 17,09,000 টাকা টোটাল আমার 500 জন্য ডিপোজিট হয়েছে, মানে লাস্ট আপলোড থেকে আজকে পর্যন্ত। 100 জন্য সেম 239 পিস, মানে হচ্ছে আমার 23,900 টাকা আমার ডিপোজিট হয়েছে 100। আচ্ছা, এরপর হচ্ছে নিচের যে লেখাটা আধার কার্ড, এখানে কত 00 আছে। এটা আমাদের কাস্টোডিয়ান আমাদের জিজ্ঞেস করতেই পারে, অনেকেই জিজ্ঞেস করে যে আমার যে আধার কার্ড, এখানে এটা যদি আমার ধরুন এখানে আমার 5 থাকে, এই 5 মানে কি? এই 5 মানে হচ্ছে যেটা আমি বলছিলাম 10 তারিখে আমি আপলোড করছিলাম, আজকে 15 তারিখ। এই 5 দিনে আমার যদি আমার এখানে 2 থাকে অথবা 5 থাকে, এই 5 দিনে আমার এই 5টা অথবা 2টা কার্ড আমার টার্মিনাল ক্যাপচার করছে। আর লাস্ট ক্লিয়ার, লাস্ট ক্লিয়ার এখানে কি হবে? আমি কি বলছিলাম 10 তারিখে আমি লাস্ট আপলোড করছি, তার মানে আমার লাস্ট ক্লিয়ার এখানে লিখে আসবে হচ্ছে 10 মানে 5 মের 5 05/10/2025, মানে মের 10 তারিখে আমি লাস্ট ক্লিয়ার করছি। যেহেতু আমার অফলোডের সিস্টেম কি, আমার ক্লিয়ার কাউন্টারটাকে ক্লিয়ার করতে হয়, আগে রেকর্ড গুলো আমার ক্লিয়ার করতে হয়, সেই কারণে আমার লাস্ট ক্লিয়ারে আমার লাস্ট যেটা আপলোড করছি ওই ডেটটা আসবে। তো আমার এই কাউন্টারের সাথে আমার এই যে 1-3 যেটা, এটার সাথে আমার সুইচের কোনো সম্পর্কই নেই। এটার সাথে আমার সম্পর্ক আছে হচ্ছে আমার এক আপলোড টু আরেক আপলোডে আমার টার্মিনাল টোটাল কত পিস ডিপোজিট করছে 1500 100, কত পিস উইথড্র করছে 1500 100, আর হচ্ছে আমার কয়টা কার্ড ক্যাপচার করে থাকে, সে কয়টা কার্ড সে ক্যাপচার করছে, আর হচ্ছে আমার লাস্ট কবে আমি আপলোড করছি, এটা এটা আমি এখান থেকে বের করতে পারবো। আমার কাস্টোডিয়ান অনেক সময় আমার ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করে যে ভাই আমি তো ভুলে গেছি, কাউন্টার নিতে আমি ভুলে গেছি, তো আমার লাস্ট কবে দিনে আপলোড করছিলাম। আপনি তো আমার সুন্দর করে এই ভিউ কাউন্টারটা বের করে এই পেজটা বার করে এখান থেকে ডেটটা দেখাই দেবেন যে ভাই যে দেখেন আমার ডেট আসছে, এই ডেটে হচ্ছে আপনি লাস্ট আপলোড করছিলেন। সো কোন কোশ্চেন আছে? মানে আমার আমার হিসাবে এটা খুব জটিল লাগে, খুব জটিল একটা হিসাব আর খুব অপ্রয়োজনীয় একটা হিসাব, যদি আমরা কাস্টোডিয়ানকে আসলে সহজভাবে বুঝাইতে চাই। আমি তো সবার উদ্দেশ্যে বলতেছি। এখন কমপ্লিটলি কি মনে হচ্ছে না যে 2-3 পেজটা খুব সিম্পল, যে 2-3 আর ভয়েডটা সিম্পল, তাহলে আমরা অত জটিল না করে আমরা সিম্পলি ভাবে হচ্ছে কাস্টোডিয়ানকে হ্যান্ডেল করি, আমরা নিজেরাও সিম্পল ভাবে চিন্তা করি, কাস্টোডিয়ানকে আমরা সিম্পল ভাবে আসলে জিনিসটা বুঝিয়ে দিই।
এই কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে সবাই আশা করি। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। as it is, সাবির ভাই যেটা বললো আসলে খুব অনেক রাত হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ এরকম চেষ্টা করব যে প্রায় সময় সাবির ভাই যদি অনুমতি দেয় তাহলে প্রায় সময় আমরা এরকম করার চেষ্টা করবো। হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নেই ইনশাল্লাহ। আর হচ্ছে যে কোনো কনফিউশন দেখো আমাদের সাথে একটু আলোচনা করো, নিজেরা না বুঝে না শুনে কোনো ব্রাঞ্চে কোনো ব্যাংকে কোনো কথা বইলো না, আমাদেরকে ফোন দাও, আমি ব্যস্ত থাকলে আরেকজন থাকবে, আরেকজন ব্যস্ত থাকলে আরেকজন থাকবে, আমরা সবাই ব্যস্ত থাকলে দরকার আছে একবারে ফোন দিও, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে না জেনে না শুনে না বুঝে কোনো ইনফরমেশন দিবা না, এতে করে আমাদের খুব হ্যাম্পার হইতে হয়। আমরা চিটাগাঙে ওই দিন খুব বিশাল একটা প্রবলেম আমরা ফেস করছি, অনেক কিছু এটা নিয়ে হয়েছে। জাস্ট আমি এলাকার উদাহরণ এই জন্য দিলাম যে এটা কমপ্লিট অন্যান্য জায়গায় হতে পারে, এটা আমাদের বুঝার গ্যাপের কারণে হয়েছে। তো আমার অনুরোধ থাকবে, আমাদের শেখার শেষ নাই, জানার শেষ নাই, শিখলে কেউ ছোট হয় না। তো আমরাও এখনো শিখি, এখনো আমরা শিখতেছি, এখনো বসদের কাছে আমরা বকা শুনতেছি, বস আবার আমাদেরকে ধরে শিখাচ্ছে। তো শেখার শেষ নেই ভাই। তো যেখানে তোমাদের কনফিউশন থাকে তোমরা সেটা আমাদেরকে একটু ফোন দাও, হয়তো একটু বিরক্ত হবো, তার চেয়ে বেশি কিছু তো না। যেমন এই যে মিটিং এর মাঝখানে কিন্তু কতগুলো ফোন বললাম, কথা বললাম, তো এখন ধরো হয়তো একটু বিরক্ত হবো, কিন্তু তোমাকে শিখে ছাড়। বিরক্তটা এই জন্য হবো যে না আমি একটু প্যানিক আছি সেই জন্য, বাট আমরা শেখাবো। না জেনে শুনে কেউ কোনো কিছু বলো না। থ্যাংক ইউ স্যার, আপনি পিস দিয়ে শেষ করেন। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে আর এখন বলে নাই, আমরা মাঝে মাঝে আমরা চেষ্টা করবো আমরা ইউনিট সেশন অ্যারেঞ্জ করার জন্য, যে আপনাদের যে কন্ডিশন গুলো থাকে কোনো কোয়ারি থাকলে কোনো নোট করে রাখেন, নামের সেশন করলে আপনার যে কোনো কোয়ারি আমরা এই বিষয়ে আলোচনা করবো। আলোচনা করার সুবিধা কি, আমাদের যে গ্যাপ গুলো থাকে না, গ্যাপ গুলো আমরা ক্লিয়ার করতে পারবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। পারমিশন দাও ভাই, আমার একটু কথা ছিল। কি বলেন? আমরা ভুলে গেছি ভাই। রেগুলারলি ল্যাবে আমরা একটা প্রবলেম ফেস করতেছি, রিসেন্টলি রেগুলারলি ফেস করতেছি, সেটা হলো স্পেয়ার পার্টস এর ক্ষেত্রে ফিল্ড থেকে আমাদের যে স্পেয়ার পার্টস গুলো আসতেছে, বিশেষ করে ক্যাসেট, কার্ডিডার বা ম্যাক্সিমাম পার্টসে দেখা যায় যে আমাদের ছোট ছোট যে ক্লিপ গুলা, স্ক্রু গুলা বা স্প্রিং গুলা এগুলো আমরা পাচ্ছি না, যার কারণে আমাদের এগুলা রিপেয়ারের সময় আমরা এগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি আর কি। যে আমাদের দেখা যাচ্ছে বা একটা প্লাস্টিক ইউনিট ভাঙা, আসলে আমাদের মানে স্পেয়ার পার্টসটা চেঞ্জ হয়েছে এক কারণে, কিন্তু দেখতেছি প্লাস্টিক ইউনিট ভাঙা আর কি, আসলে ভাঙার কারণে এটা চেঞ্জ করিনি, চেঞ্জ করছে অন্য কারণে, দেখতেছি ভাঙা, যার কারণে আমাদের এই পার্টস গুলো দেখা যাচ্ছে ড্যামেজে দেওয়া লাগতেছে বা ফল্টিতে ফেলে রাখতে হচ্ছে। মানে এটা আমরা রিসেন্টলি রেগুলারলি ফেস করতেছি এটা। আচ্ছা, এটা মনে গত মিটিং এ বলা হয়েছে, সবাইকে আবার রিকোয়েস্ট করবে এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করেন জিনিসগুলা। কোনো কিছু মিসিং হইলে এটা আগে থেকে জানাই দিবেন, থাকে আর হলে আপনি কেয়ারফুলি যখন প্যাকেট করবেন যেন কোনো ফাঁস না ভাঙে, প্যাকেটটা কেয়ারফুলি করবেন। আর কোনো যা যে যেগুলো খুলতেছে যেন প্রপারলি সব জিনিস আপনার প্যাকেটে আসে, এগুলোকে আপনি নিজে থেকে কথা বলবেন। আর আপনি যেটা করবেন, যদি এই ধরনের কিছু পাও ওয়ান বাই ওয়ান যে কে পাঠাইছে ওটা তাকে ফলো আপ করবে, ঠিক আছে? তবে আমি এখন থেকে এগুলা দেখতেছি রেগুলার হচ্ছে, তো এখন থেকে এগুলা একটু নোট রাখতেছি। একটা ফলো আপ না করতে আমি কম বললাম, আবার কে করতেছে কিন্তু অ্যাকচুয়ালি ভুল হইতে পারে, বুঝতে সবসময় হয় না, হয়তো মাঝে থেকে হতে পারে, যখন ইকুইলি হয় জিনিসটা কিন্তু আমাদের সবাই জিনিস সহজ। তোমাদের কাছে শীট রোলারটা খুব বেশি দামি না, একটা শীট রোলারের দাম হচ্ছে অলমোস্ট প্রায় $250। এবার বসে বসে তোমরা খালি হিসাবটা করো যে কেন আবিদ এই কথা বলতেছে, কারণ দিন শেষে কিন্তু বসরা আবিদকে গিয়ে চার্জ করে যে এটা কেন হচ্ছে। তো দিন শেষে আমরা ডিপেন্ডেন্ট কিন্তু তোমাদের উপরে, তোমরা ইউজ করলে সুন্দরভাবে হবে, না হলে সুন্দরভাবে হবে না, এই আর ভাই। তাহলে শেষ করেন ভাই। তাহলে আমরা সবাইকে ধন্যবাদ কষ্ট করে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।